নিশিপদ্ম ছবিতে মান্নাদের সেই কালোজয়ী গানটা মনে আছে? যে পালাটি হচ্ছে তার নাম যে তাসের ঘর। বুঝলেন অটোবর? কেউ বলতেই পারেন বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেও তৃণমূলের অন্দরমহলে যে পালাটি শুরু হয়েছে তার নামও তাসের ঘর। এই আবহে আজ মারাত্মক অভিযোগ উঠল জালিয়াতি। ভাবতে পারেন? সেই নিয়েই প্রথম প্রশ্ন। শাসক থাকাকালীন হাজারো দুর্নীতি, আর হারের পর নিজেদেরই বিধায়কদের সই নিয়ে জালিয়াতি। এবার প্রকাশ্যে তৃণমূলের আরও এক কেলেঙ্কারি। ভোটে ভরাডুবির পরেও শিক্ষা হয়নি প্রাক্তন শাসকের। দ্বিতীয় প্রশ্ন। ১৩ জন বিধায়কের সই জাল। স্পিকারকে জানিয়ে জালিয়াতির পর্দাফাঁস করায় 2 বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। আমাদের সই নয়, সিআইডিকে জানালেন আরও 3 বিধায়ক। কিন্তু বহিষ্কার করে কি আদৌ জালিয়াতির শাস্তির হাত থেকে রক্ষা পাওয়া যাবে? তৃতীয় প্রশ্ন। বিধায়কদের সই জাল করে লেখা চিঠিতে সই অভিষেকে। অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা না দেওয়ায় ফের তার বাড়িতে গেল সিআইডি। কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। সই জাল কাণ্ডে বড়সড় বিপদে পড়তে চলেছেন অভিষেক। চতুর্থ প্রশ্ন। ৭১, ৬৫ থেকে ২০ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে তলানিতে নামছে বিধায়ক হাজিরার সংখ্যা। হোটেলে গোপন বৈঠক বিদ্রোহী বিধায়কদের। তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন কি এখন শুধু সময়ের অপেক্ষা? পঞ্চম প্রশ্ন। ভোট পরবর্তী সন্ত্রাসে মৃত্যুর অভিযোগ তুলে সোনারপুরে গেছিলেন অভিষেক, অথচ চিকিৎসক বললেন ওই মৃত ব্যক্তির কোনো আঘাতের চিহ্ন ছিল না। মৃত্যুর আগের দিনও নেশা করেছে সরব প্রতিবেশীরা। এহেন একজনকে শহীদের মর্যাদা দিতে গিয়েই কি রোষের শিকার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তবে শুরুতেই দেখাবো সই জালিয়াতি সামনে আসার পর দলেরই 2 বিদ্রোহী বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। দেখুন। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। নৈতিক কাজ করতে যদি বহিষ্কার হতে হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড করা দলের কাছে স্বাগত। চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? তৃণমূলের সই জালিয়াতি ফাঁস। আর ফাঁস করলেন তৃণমূলেরই যে 2 বিধায়ক, তাদের তড়িঘড়ি বহিষ্কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালি তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। কিন্তু তাতে কমার পরিবর্তে আরো চরমে উঠল তৃণমূল শীর্ষ নেতৃত্বের অস্বস্তি। সিআইডি তলব করলেও অসুস্থতার কারণ দেখিয়ে হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি একটা নোটিশ করে ওই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে, যে আপনি রেজুলেশনের বুক নিয়ে আজকে হাজির হবেন। বাকিটা সিআইডি পুলিশ বলতে পারবে। সম্ভবত আমাকে ডিজিপি বলছিলেন উনি টাইম চেয়েছেন। সব চোরেদের পাঠশালা, কালীঘাটের টালির চালা। এরই সঙ্গে প্রশ্ন উঠছে, আগামী দিনে কি তৃণমূল দলটাই ভেঙে যাবে? 2 টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল আর তার হাতে থাকবে না। প্রতিহিংসা আমরা নিতে চাই না, কারণ উঠে গেছে পার্টিটাতে। পার্টিটা উঠে গেছে। আমি তো কোনোদিন দেখিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটের আগেই বলছেন যে আমি লড়বো না। মানে কার্যত পার্টিটা উঠে গেছে। তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। আজকে 2 জনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি, যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডাকছেন, কিন্তু হাতে গোনা বিধায়ক উপস্থিত হচ্ছেন। কাউন্সিলররা সবাই হাজির হচ্ছেন না। মেয়র পরিষদরা উপস্থিত হচ্ছেন না। হাজিরা ক্রমেই কমছে। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন তৃণমূলের নেতারা। তাহলে কি তৃণমূলের ওপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ পুরোপুরি আলগা হতে চলেছে? আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ভোটের আগে করা দুর্নীতি আর তোলাবাজির অভিযোগে এমনিতেই পরপর জেলে ঢুকছেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক আর কাউন্সিলররা, একেবারে লাইন দিয়ে। ভোটের পর 1 মাসও কাটেনি, তার মধ্যেই দলের জয়ী বিধায়কদের করা অভিযোগে তৃণমূল জড়িয়ে পড়ল সই জালিয়াতি কেলেঙ্কারিতে। ভাবতে পারেন? সরাসরি সিআইডি তদন্তের আওতায় চলে এলেন 14 জন বিধায়ক এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর গোটা জালিয়াতি কাণ্ডটাই ঘটেছে কালীঘাটের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের 2টো নথি দেখাই।
এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত সেই চিঠি। এই চিঠি লেখা হচ্ছে দেখুন 20শে মে, আর মিটিংয়ের কথা উল্লেখ করা হচ্ছে 6 তারিখ সেই মিটিং হয়েছে বলে চিঠিতে অভিষেক উল্লেখ করছেন। এর সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্য করুন, এই মিটিংয়ের রেজলিউশন বইয়ের 3টে পাতা, তিনটে পাতার মধ্যে 14টা স্বাক্ষর করা হয়েছে ব্লক লেটারে। 27 তারিখ তৃণমূলেরই 2 বিধায়ক মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা 27শে মে 2026 বিধানসভা স্পিকারকে চিঠি লিখে বলছেন যে 14টা স্বাক্ষরই জাল, অর্থাৎ যেগুলো ব্লক লেটারে করা সেগুলো জাল। শুধু তাই নয়, লিখিতভাবে বলছেন যে এই 6 তারিখ বলে যে নথিটা পেশ করা হয়েছে সেটা সম্পূর্ণ ম্যানুফ্যাকচার্ড এবং ফ্যাব্রিকেটেড ডকুমেন্ট, অর্থাৎ 2টো স্তরে জালিয়াতিটা হয়েছে। এক, বিধায়কদের সই জাল করা হয়েছে। 3জন বিধায়ক বলছেন তাদের সই নয়। কারা তারা, নামগুলোও পড়ে দিই। বাহারুল ইসলাম, অরূপ রায়, শুধু বিধায়ক নন, প্রাক্তন মন্ত্রীও বটে, এবং শুভাশিস দাস। বাহারুল ক্যানিং পূর্বর বিধায়ক, মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায় এবং শুভাশিস দাস মহেশতলার বিধায়ক। এটা হচ্ছে জালিয়াতির প্রথম পর্ব। জালিয়াতির দ্বিতীয় পর্ব আরও সাংঘাতিক। বৈঠকের রেজলিউশন বলে যা বলা হচ্ছে যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হলেন 6 তারিখের বৈঠকে, সেই রকম নাকি কোনো সিদ্ধান্তই 6 তারিখের ওই বৈঠকে হয়নি। স্বাধীনতার পর সংসদীয় রাজনীতির ইতিহাসে এই রকম জালিয়াতির অভিযোগ কখনো ওঠেনি। আমার প্রথম বক্তা অবশ্যই প্রাক্তন আইপিএস ডক্টর নজরুল ইসলাম। নজরুলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে বিধানসভার মর্যাদা তো অনেক পরের ব্যাপার, কিন্তু মাননীয় স্পিকার কি করতে পারেন, এবং পুলিশি তদন্তে এই অভিযোগ যদি প্রমাণিত হয় কি হতে পারে? নজরুলদা, দেখুন, একটা নির্দিষ্ট সংখ্যক এমএলএ সমর্থন থাকলে বিরোধী দলনেতা হয়, আপনি জানেন। একদম। তো 80 জন বিধায়কের দরকার নেই, তো তারপরেও সই জাল কেন করা হয়েছে? কারণ দীর্ঘদিন জালিয়াতি করতে করতে জালিয়াতিটা অভ্যাস হয়ে গেছে। না হলে জালিয়াতি করার তো কোনো দরকার ছিল না। আপনার অনেক একদম, হ্যাঁ, 29-30 হয়ে যেত। এটা 1 নম্বর গেল। 15% লাগে, 30টা ম্যাক্সিমাম। হ্যাঁ, তা আমি যেটা বলতে চাইছি হ্যাঁ। যে তৃণমূল দলের থেকে একটা চিঠি সাধারণ সম্পাদক পাঠালেন স্পিকারের কাছে যে এই বিধায়করা সই করেছেন এবং আমরা অমুক জনকে বিরোধী দলনেতা করতে চেয়েছি। এখন যে কিছু সংখ্যক এমএলএ বলছেন যে আমরা সই করিনি, তাহলে কি হতে পারে? যে তারা সই করেছেন তারপরে বলছেন করিনি, অথবা তারা সত্যিই সই করেননি অথচ তারা সই করেছে বলা হয়েছে। আমি শুধু যোগ করি, তারা সিআইডিকে শুধুমাত্র বলেছেন তাই নয়, সিআইডি বলেছে যে পুরোটা ভিডিও ক্যামেরায় রেকর্ডিং হয়েছে তাদের বয়ান হিসেবে। এটা তো কোর্টে প্রমাণের সময় এটা লাগবে, ঠিক। কিন্তু আইন যেটা বলছি, 2টো জিনিস আপনি খেয়াল করুন। একজন এমএলএ সই করেননি, তার সই অন্যজন করে দিয়েছে। একদম। এটা ইংরেজিতে যাকে ফোরজারি বলে। আগের যে আমাদের ইন্ডিয়ান পেনাল কোড ছিল তার 363 থেকে 471 ধারার মধ্যে আসে। এখন যে বিএনএস এসেছে তার 335 থেকে 340 ধারার মধ্যে আসে। সবথেকে যেটা বিপজ্জনক ব্যাপার আমি বলছি যে এই যে প্রতারণের জন্য যদি কোনো জালিয়াতি করা হয় তার সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা। এটা কগনাইজেবল অফেন্স এবং নন বেলেবল অফেন্স, অর্থাৎ পুলিশ নিজে থেকে কেস করতে পারবে এবং অ্যারেস্ট করলে কোর্ট ছাড়া জামিন হবে না সাধারণভাবে। আর একটা দেখুন, এই যে চিঠিটা পাঠানো হয়েছে স্পিকারের হাতে পড়েছে এবং এই যে ডকুমেন্ট এটাতে আপনার ব্যবহার করা হয়েছে। আগে যেটা 471 ছিল এখন সেটা 340 হয়েছে। যে একটা জালিয়াতি আছে এরকম কোনো ডকুমেন্ট যদি ব্যবহার করা হয় সেটারও কিন্তু সাজা ওই 7 বছর জেল এবং ওর অফেন্সটা কগনিজেবল এবং নন বেলেবল। আমাদের এখানে আইনজীবী আছে, আপনি ভেরিফাই করে নিতে পারেন, উনিতে এজি হিসেবেও কাজ করেন, অ্যাডভোকেট জেনারেল। তাহলে এখন যেটা হচ্ছে যে এই যে ডকুমেন্টটা স্পিকারকে দিয়েছে ব্যবহার করা হয়েছে,
এবং জাল করা হয়েছে, এই দুটো ক্ষেত্রেই 7 বছর জেল হবে। শুধু প্রমাণ করতে হবে কি, শুধু প্রমাণ করতে হবে যে এমএলএ বলছে যে আমি সই করিনি, তার একটা স্পেসিফিক সিগনেচার নিতে হবে। আর ওখানে যে সিগনেচার আছে সেটা আমাদের সিআইডিতে এখন যদি কোনো চেঞ্জ না হয়, আমার কাল পর্যন্ত হ্যান্ডরাইটিং এক্সপার্ট আছে, তিনি এক্সামিন করে দেবেন যে এটা তার সই নাই। এইটাই যদি দেন তাহলে 7 বছর জেল হয়ে যাবে। নজরুল, আমি শুধু যোগ করব, এই বিধানসভা ধরুন অরূপ রায়ের আসল স্বাক্ষর কি? তো উনি তো এর আগের দফাতেও মন্ত্রী শুধু ছিলেন না, বা অবশ্যই বিধায়কও ছিলেন, এবং বহু সইয়ের স্যাম্পল তো বিধানসভাতেই আছে। তো আগের স্যাম্পলগুলো নিলে তো সেটা অনেক বেশি প্রামাণ্য হবে। এখন সই নিতে গেলে কিছু কারচুপির সম্ভাবনা থাকতে পারে, যেহেতু ওনার দলের লোকের বিরুদ্ধে এটা যাচ্ছে। আর একটা কথা আপনাকে খেয়াল করতে হবে, যে দেখুন সিআইডির লোকেরা একটা নোটিশ দিয়েছিল। আগে আমাদের যে সিআরপিসি ছিল এটা 160 ধারায়, উনি গেলে সেখানে 161 ধারায় হতো। এখন এই ধারাটা চেঞ্জ হয়েছে, 179 এবং 180 ধারা এসেছে। এরপরে কিন্তু আরও একটা ধারা আছে পুলিশের সার্চ অ্যান্ড সিজারের, এবং সেটা আগে 165 ছিল, এখন 185 এসেছে। এবং এই ধারা অনুসারে পরপর ধারা যেগুলো আছে, আপনাকে ডাকা হলো আপনি গেলেন না, আপনার বাড়িতে আসা হলো আপনি ঢুকতে দিলেন না। পুলিশের কিন্তু ক্ষমতা আছে যে আপনার বাড়িতে জোর করে ঢুকতে পারে, বল প্রয়োগ করে, এমনকি দরজা ভেঙে ঢুকতে পারে, এরকম ক্ষমতা দেওয়া আছে। অতএব পুলিশ যেটা করেছে, ভদ্রতা দেখিয়েছে, যে ওরা রেকর্ডটা এমন করতে চাইছেন যাতে যার বাড়িতে গিয়েছেন তার অসুবিধা হয়, কোর্ট যাতে কিছু বলতে না পারে। নাহলে কিন্তু পুলিশের লোকেরা আইন অনুসারে বাড়িতে ঢুকতে পারতেন জোর করে, দরকার হলে দরজা ভেঙে ঢুকতে পারতেন, এই আইন আছে। অর্থাৎ যার বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার যে ব্যবহার, সেটা কিন্তু কোর্টে তার বিরুদ্ধে যাবে। বেশ, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লয়ারের মাধ্যমে জানিয়েছেন তিনি অসুস্থ। আমি সেই প্রসঙ্গে পরে আসব, কিন্তু 2-3টে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, ধরুন প্রথমবারের বিধায়ক, তার সই মেলাতে হবে। খুব সহজ, যে কোনো সাধারণ মানুষ বলবেন যে এক হচ্ছে জয়ের সার্টিফিকেট তিনি যখন তুলেছেন তাকে স্বাক্ষর করতে হয়েছে, একেবারে নিজের স্বাক্ষর ছাড়া জয়ের সার্টিফিকেট দেওয়া যায় না। আর 2 হচ্ছে যে ধরুন বিধানসভার যখন শপথে অবধারিতভাবে সেখানে তার আসল স্বাক্ষরটা রয়ে গেছে, সুতরাং যে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্ট খুব সহজে আসল স্বাক্ষরের নাগাল পেতে পারেন। এটা এক। কিন্তু তার থেকে অনেক বড় প্রশ্ন যে এর প্রয়োজনটা কেন হচ্ছে। আমি যদি ধরে নিই যে শেষ মিটিংয়ে 20 জন এসেছিলেন, সত্যি 20 জনের স্বাক্ষরে হতো না, কিন্তু যে মিটিংয়ের কথা উল্লেখ করা হচ্ছে সেই মিটিংয়ে তো তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ এসেছিলেন। তাহলে এই স্বাক্ষরগুলো যদি না হতো তাতে কি যেত আসতো? সব থেকে বড় কথা হচ্ছে এই জালিয়াতির অভিযোগের দ্বিতীয় পর্ব। আবার বলছি, ওই মিটিংয়ে যদি শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করা না হয় এবং সেটা যেটা লেখা হয়েছে সেটা সত্য না হয়, এটা কিন্তু নিঃসন্দেহে আরও বড় নৈতিক প্রশ্ন তুলে দিল। কিন্তু এইখান থেকে আমার পরের প্রতিবেদন, যেটা হচ্ছে 71, 65 আর 20 অঙ্ক। কেন বলছি? প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়কদের মধ্যে 71 জন এলেন, পরের দিন 65 জন, আর রবিবার বৈঠকটাই বাতিল করতে হলো, তার কারণ মাত্র 20 জন এসেছিলেন। দেখুন, তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর কি উঠে যাবে, থাকবে না। তৃণমূলের পরিষদীয় দলের ভাঙন কি স্রেফ সময়ের অপেক্ষা? ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খান খান হয়ে যাবে? দলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে? এই প্রশ্নগুলোই এখন ক্রমশ জোরালো হচ্ছে, কারণ 4 মের পর থেকে তৃণমূলের ওপর থেকে নিচ সর্বত্র শুধু বিদ্রোহ। সাংসদ, বিধায়ক, কাউন্সিলর কেউ বাদ নেই। কেউ তৃণমূলের মাথা বদলানোর দাবি করছেন। আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ হ্যাঁ। কেউ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে পথ ছাড়ছেন। এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। কেউ প্রকাশ্যে দলের জালিয়াতির পর্দা ফাঁস করে দিচ্ছেন। অন্যায় করবে দল, আর তাই দাঁড়িয়ে নেব আমরা কেন, কিসের জন্য? ভরাডুবির পর তৃণমূলের শুধু ক্ষয় আর ক্ষয়। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। ফল ঘোষণার পর 6 মে কালীঘাটের বাড়িতে তৃণমূল নেত্রী যে বৈঠক দেখেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন।
19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে, আর 31 মে তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায় 20-তে। এই করাপশন নিয়ে একটা ফোর্স চলতে পারে না, চলবে না। মিলিয়ে নেবেন, এ পার্টি থাকবে না, দল থাকবে না, এটা আমি নিশ্চিত। আমি শুধু কেন, আমাদের দলের অনেক প্রবীণ সাংসদও বলেছেন দল থাকবে না। তৃণমূল কংগ্রেসটাকে আপনারা ভাঙতে চান, যতই ভাঙার চেষ্টা করুন এটা আরো শক্তিশালী হবে। 1.5 দশক ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কি করেছে তার ফাইল এবার একে একে খুলছে। কিন্তু ফাইল খুলতে খুলতে তৃণমূলের নামটা কি সে ফাইলেই থেকে যাবে? দল কি উবে যাবে? আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সোজা প্রশ্ন, তৃণমূলের নিয়ন্ত্রণ আর কালীঘাট বা ক্যামাক স্ট্রিটে আছে তো? একদিকে ইতিমধ্যেই স্পষ্ট হচ্ছে যে তৃণমূলের পরিষদীয় দল নিশ্চিত ভাঙনের মুখে। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তাঁর বাড়িতে 4 ভাগের 3 ভাগ বিধায়কই এলেন না, 80 জনের 60 জন বিধায়ক জাস্ট আসেননি। অন্যদিকে শোনা যাচ্ছে বিধায়ক রথীন ঘোষের বাড়িতে 9 জন তৃণমূল বিধায়ক বৈঠক করেছেন, আবার বলছি তার মধ্যমগ্রামের বাড়িতে। কিন্তু কালীঘাটে তারা যাননি এবং রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে গেছেন একই দিনে, অর্থাৎ রবিবার, অর্থাৎ গতকাল। আর আজ এই হোটেল বিভান্তায় 7 জন তৃণমূল বিধায়ক আলাদা করে গোপন বৈঠকে বসেছিলেন। আর সব থেকে চিত্তাকর্ষক তথ্য হলো, এই দুটো বৈঠকেই 2 জন বিধায়ক কমন ছিলেন, আজ তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। দেখুন, বেশি ফ্ল্যাশব্যাকে যেতে হবে না। ডাকসাইটে 2 সর্বভারতীয় নেতা জীবদ্দশাতেই তাদের দলকে কার্যত সাইনবোর্ডে পরিণত হতে দেখেছি আমরা, এমনকি দলের সিম্বলও হাতছাড়া হতে দেখেছি। শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে। তৃণমূল কি সেই দিকে এগোচ্ছে? প্রদীপ্ত কি বলবে? না, মহারাষ্ট্র মডেল এখানে হচ্ছে কি হচ্ছে না সেটা আর একটু সময়ের অপেক্ষা অবশ্যই করতে হবে। কিন্তু দলের আভ্যন্তরীণ বিষয়, দলের পতাকায়, দলের প্রতীকে জেতা বিধায়কদের মাধ্যমে নির্বাচিত একজনকে আমরা বিরোধী দলনেতা হিসেবে রাখতে চাইছি, সেটা 20 মে 27 মে অভিযোগ হচ্ছে, মধ্যখানে 7 দিনের গ্যাপ। এই 7 দিনের মধ্যে স্পিকারের ঘরও হয়নি, 7 দিনের মধ্যে স্পিকারকে নিয়ে কোনো বিশেষ জায়গা দেওয়ার প্রসঙ্গ বিধানসভায় আসেনি। তার মানে 27 মে চিঠিটা কি ওই দিল্লির বৈঠকের পরে এখানে শিন্ডে কি হতে চলেছেন, এই যে আইএনটিটিউসি খ্যাত, যাকে নিয়ে আজকে আবার ওই সুপ্রকাশ গিরি কি সব বলেছে, যাকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরীয় দিয়ে বরণ করেছিলেন, পুরোটা বলো। এবং না, আরো বলছি, সব থেকে বড় কথা, বাংলায় তিনি রাজ্যসভায় যে সুন্দর সুন্দর ভাষণগুলো দিয়েছেন, যে ভাষ্যগুলো দিয়েছেন, আমার শুধু এদের নীতি নৈতিকতা নিয়ে কতগুলো প্রশ্ন থাকে। যে তুমি ধরো, তুমি, আমি বাড়তি সময় দেব, এই নীতি নৈতিকতার প্রশ্নটা তুলছো না, যে তুমি গ্যাপ বললে, যে ওইখানে গ্যাপগুলোতে জালিয়াতি করে ফিল করার জন্য জালিয়াতি কি জালিয়াতি নয়, সিআইডি নিশ্চয়ই বুঝে নেবে। এখন তো আর বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, হ্যাঁ না, এখন তো বলবে যে ডবল ইঞ্জিন সরকার, বলে ডবল ইঞ্জিন সরকার, সেটা বুঝে নেবে। তোমায় জানিয়ে রাখি, অরূপ রায় তিনি তো বিদ্রোহী নন, তিনি কিন্তু একেবারে স্পষ্ট ভাষায় আমাদের ক্যামেরাতেও বলে দিয়েছেন। না, শুধু অরূপ রায় কেন, তুমি আরো দুজনের কথা বললে, অরূপ রায়, বাহারুল ইসলাম এবং সুভাষিস দাস। বাহারুল ইসলাম কালকেও আমি চ্যানেলে দেখেছি, ক্যাপিটাল লেটারে লেখা ওখানে আছে। আমার বক্তব্য, কিন্তু ধরো যিনি মিটিং এ, প্রদীপ, তুমি একটা অফিশিয়াল মিটিং এ নেই, তোমার সেখানে সাইন করে রেজলিউশন যেটা নেয়াই হয়নি, এটা তো নৈতিকতার কোন বিচারে হচ্ছে? এই নৈতিকতাটা পরে আসবো, আমি অবশ্যই এটার উত্তর দেবো, কারণ এখানে 4 জন আর তুমি একে 5 জন মিলে নৈতিকতার বিচারটা অলরেডি করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমি অন্য দিকটা বলতে চাইছি, যে দিকটা আমার দলের নৈতিকতা। আমার দল যাকে নির্বাচিত করলো, আমার দলের মধ্যে 7 দিনের কাছে সে কথা বলতে পারলো না যে এটা ভুল হচ্ছে, তার মানে দলের কাছে সে নৈতিক নয়, কিন্তু দলের টিকিট নেওয়ার জন্য সে নৈতিক। দলের টিকিটে জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পিছনে রেখে জিততে হবে, দাবি করছি, আমি দাবি করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে টিকিটে যদি না নিত এরা জিততে পারতো না। কিন্তু তুমি মানবে যে কেউ তো টিকিট ছিনিয়ে নেয় না, দলই তো দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অনেকে বলেন আইপ্যাক, তারা দেয়। একদমই তাই, দলই দেয়। তুমি না নিলে তো দল দিত না দাদা, তুমি নেবে আর এরা দেবে। এই শুধু আমি তোমার কথায় এইরকম অনৈতিক মানুষকে তোমরা টিকিট দিয়েছো। আমার বক্তব্য কি সবকিছুতেই সবসময় বোঝা যায়? সবকিছু সবসময় বোঝা যায়। যখন সিপিএম ভাঙিয়েছিল তোমাদের ভালো লেগেছিল, এখন তৃণমূল ভাঙলে খারাপ লাগছে। ব্যক্তি নিয়ে বলছি, আমি বিজেপি নিয়ে কিন্তু একটা কথা বলি, উনি তো সিপিএম থেকেই এসেছিলেন, একই ব্যক্তি ছিলেন। কথা বলছি না আমি, আমাদের উনি কেন, আমি তো আরো বাকিদের কথাও বলছি।
আমার বক্তব্যটা বিজেপি ৭৭ জন বিধায়ক ছিল, ৭৭ জন বিধায়ক থেকে কমতে কমতে একটা সময় তারা উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে তৃণমূলের দিকে এসেছিল, এবং সেটা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। নীতি নৈতিকতা, তৃণমূল দল, আজকে ঠিক উঠতে মানে বিজেপির নৈতিকতা নিয়ে সেই সময় প্রশ্ন ওঠেনি, বিজেপির ভেতরে কি ক্ষতি হচ্ছে সেটা প্রশ্ন ওঠেনি, তৃণমূল কেন নিচ্ছে সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তৃণমূল কেন এভাবে করছে। বিজেপি তো এই দুজনকে এখনো নেয়নি। আমি কি বলছি সেটা তোমার কাছে খবর আছে, বলো তাহলে ব্রেকিং নিউজ দেব। আমি শেষ করছি, আমি বলছি যে এরা যাচ্ছে সেইটা নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তৃণমূলে যাচ্ছে, তখন তৃণমূল দল নিয়ে কথা ছিল, এখনো তৃণমূল দল নিয়েই কথা হচ্ছে। পার্থক্যটা তখনও বিজেপি ছিল না, এখনো বিজেপি আলোচনায় নেই। দ্বিতীয় যে কথাটা বলবো, যে এরা দলের মধ্যে থেকে দলের টিকিটে জিতে রাজ্যসভা থেকে শুরু করে পৌরসভায় বিভিন্ন জায়গায় বাংলায় দারুণ দারুণ ভাষণ দিয়ে বিজেপির সব কিছু শেষ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখতে পেয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লেনিন সেটা দেখতে পেয়ে আজকে সেখানে নৈতিকতার প্রশ্ন আসছে। যে 11টা নাম ওখানে লেখা হয়েছে, আমরা যারা সংগঠন করি সবাই জানি, একটা ফোন করি, হ্যাঁ তোমার নামটা কিন্তু আমি লিখে দিচ্ছি কারণ তুমি আমার টিকিটে জিতেছো ভাই, এটা হতে পারে, এরকম হয় অনেক সময়, কিন্তু নীতি নৈতিকতার কথা বলছি না। এরকম হতে পারে না প্রদীপ, কেন? কারণটা শোনো, এলওপি একটা সাংবিধানিক পদ, সেটাই বলছি। যদি সত্যি এই মিটিং এর রেজলিউশন না হয় যে শোভনদেব চট্টোপাধ্যায় এলওপি, ক্রিমিনাল অফেন্স, অন্য কিছু দিয়ে ব্যাখ্যা করা যায় না, ক্রিমিনাল অফেন্স। আমি বলছি দলের অভ্যন্তরের কথা বলছি, তুমি বাইরের কথা বলছো। দলের বাইরে যখন এটাকে বেরিয়েছে, তুমি তার কথা বলছো, আমি দলের ভেতরের কথা বলছি। তাহলে তো 80 জনের নামই ওখানে লেখা যেত। দলের ভেতরে এইরকম চূড়ান্ত বেআইনি অনৈতিক অপরাধ হলে সেটা তুমি ইস্যুটা ঠিক আছে। আমিও ঋতব্রত এবং সন্দীপন বাবুকে জাস্টিফাই করছি না, আমি বলছি দলের ভেতরে একটা ক্রাইম হয়েছে, এটা তো ক্রাইম তুমি মানবে, যা অভিযোগটা একটা ক্রাইম হয়েছে সেটা তুমি দেখছো যে ভদ্রলোক বাইরে দিয়েছেন তিনি নৈতিক কাজ করলেন না অনৈতিক কাজ করলেন, তুমি ক্রাইমটাকে অ্যাড্রেস করছো না। ক্রাইম যদি করার হতো তাহলে পুরো বক্তব্যটা তোমার হচ্ছে যে কেন বাইরে বেরোলো, তারা কত অনৈতিক হতেই পারে, সেটা তুমি এবং তোমার দল এবং ওনারা বুঝে নেবেন, কিন্তু জিনিসটা তো হচ্ছে ক্রাইম। জিনিসটা নিয়ে সিআইডি যা করার করবে সেটা নিয়ে আমার বক্তব্য নেই। বিষয়টা নিয়ে আমার বক্তব্য সেই ব্যক্তিদের নিয়ে যারা দলের খেলো, দলের পড়লো, দলের জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছালো, বিজেপির বাপ্পাকান্ত করলো ভোটের সময়। এটা তৃণমূল এবং তারা বুঝে নেবেন। হ্যাঁ বলো। 80 জনের নামই তো লিখতে পারতো, ওখানে তো 80 জনের নাম লেখা নেই, ওখানে 70 বা 71 জনের নাম লেখা রয়েছে, এবং সেইখানে দাঁড়িয়ে থেকে নিশ্চয়ই কনসেন্ট তারা দিয়েছে তাদের জায়গা থেকে। তুমি আমার জায়গাটা ধরতে পারছো না। আমি ধরতে পেরেছি খুব ভালো করে, মানে আমি বলছি যে তোমার আপ্রাণ চেষ্টা এবং তোমরা যেভাবে ডিফেন্ড করছো, সেখানে তোমরা টিকিট না পেয়ে আরেকজন টিকিট পেয়েছে এবং তারা বিধানসভায় জিতেছে এবং এখন দলের একেবারে স্পিকারকে জানাচ্ছে এ নিয়ে খুব স্বাভাবিক, আমি এই জায়গাটাও ধরতে পেরেছি, কিন্তু আমি যেটা ধরতে পারছি না সেটা হচ্ছে আইনত এটা ক্রাইম। এলওপি বলছেন যে ওই মিটিংয়ে এলওপি ডিসাইডেড হয়নি, কগনাইজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স। একদম। আমি দ্রুত একবার আমার পরের প্রতিবেদন, যেটা গোপন বৈঠকের কথা হচ্ছে, আমি ইতিমধ্যেই দুটো ভেন্যু আপনাদের বললাম, একটা হচ্ছে মধ্যমগ্রামের একটি বাড়িতে, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়ি, আর একটা ভিভান্তা হোটেল। পরের প্রতিবেদনে এটাই দেখাবো, দেখুন। বিধায়ক সংখ্যা কমতে কমতে 80-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না, পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই 2 বিধায়ক। দল বহিষ্কার করল 2 বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই 2 বিধায়ক, কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে।
সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে 6 জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর 24 পরগনা তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন 9 জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম এরকম আমাদের কাছে খবর এসছে, দু একজন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস যে দুজনকে দল বহিষ্কার করেছে, এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। 1 মাস হয়নি 60 জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিং এ যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী, আমি বারণ করলাম আর 60 জন বিধায়ক গেল না। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে। বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। 1 মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা একসময় এই অনুষ্ঠানে নিয়মিত অতিথি হতেন তৃণমূল মুখপাত্র হিসেবে। আমার সঙ্গে খুব তর্ক হতো, কিন্তু চমৎকার আড্ডাও জমতো। তারপরে বিশ্বজিৎ দা মিজোরামের অ্যাডভোকেট জেনারেল হয়ে চলে যাওয়ার পর, ইনফ্যাক্ট তৃতীয়বার, মানে একাধিক সরকার মিজোরামে বদল হয়, কিন্তু অ্যাডভোকেট জেনারেল একজন থেকে যান। যাই হোক, এমন চমৎকার বক্তাকে স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানে অনিয়মিত হয়ে গেলেন। এহেন বিশ্বজিৎ দেব দেখলাম গত সপ্তাহে একেবারে সরাসরি এই দলীয় বিপর্যয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন। বললেন যে এত চুরি শীর্ষ নেতৃত্ব জানতো না, এটা হতে পারে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়া শুধু সময়ের অপেক্ষা বললেন। আমার পরের বক্তা অবশ্যই বিশ্বজিৎ দা, যে এই বিধায়ক দলে ভাঙনের প্রচণ্ড শব্দ যেটা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, হোটেলে, বাড়িতে, সব গোপন বৈঠক শুরু হয়ে গেছে, আপনার কি মনে হয়? এক হচ্ছে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে কি না, এবং আপনি নিজে ভবিষ্যৎবাণী করার সময় মানে বুঝেছিলেন যে ভাঙনের শব্দ এত দ্রুত শোনা যাবে? না, আমি একটা কথা বলেছিলাম, হ্যাঁ, যে দিস ইজ বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু। এবং এই দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি এটাও বলেছিলাম যে কিছু মানুষ চলে যাবে কংগ্রেসে, কিছু চলে যাবে বিজেপিতে, কিছু চলে যাবে সিপিএমে। কিন্তু এটা যে এত দ্রুত হবে এবং এইভাবে হবে এবং এই কারণগুলো যে এর মধ্যে থাকবে, এটা কিন্তু আমি ভাবতে পারিনি। দেখুন, আপনি জানেন আমি গত 2.5 বছর ধরে আমি আপনার স্টুডিওতে আসছি না। আমি তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব নেওয়ার পর একটা সাংবিধানিক পদ, এবং আমি আজকেও বলেছি যে আমি কিন্তু বক্তব্য রাখবো আইনগত ব্যাপারটা। তো যাই হোক, এই কথাটা যেহেতু আপনি তুললেন, এই জন্য আমি এর উত্তরটা দিলাম। এবং আমি আবারও বলছি, আবার রিপিট করছি, যে দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দি এন্ড, শেষের শুরু। কত তাড়াতাড়ি হবে এটা বলতে পারবো না, কিন্তু এখন যেটা মনে হচ্ছে দিস উইল মানে গো অন এ ম্যারাথন স্পিড, একটা ম্যারাথন স্পিডে যাবে, এবং কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। আইনের কথায় আসি, আপনি যেহেতু আইনের লোক, এই যে বিতর্কের বিষয়টা আপনার সামনে এলো এবং এইভাবে নথি দিয়ে এবং এর প্রাইমারি কিছু ইনভেস্টিগেশন, এমনকি ভিডিও রেকর্ডিং, ভিডিওগ্রাফি অবধি সিআইডি করে ফেলেছে, তো এটা কোন জায়গায় স্টেটমেন্ট রেকর্ড করেছে সিআইডি? একদম, ভিডিও স্টেটমেন্ট রেকর্ড করেছে, এবং স্টেটমেন্টটা রেকর্ড করার সময় ভিডিওগ্রাফি করতে হয়। একদম। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টু দি অনারেবল স্পিকার, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, আপনি আসুন সাবজেক্ট, সাবজেক্টে কি বলছে? সাবমিশন অফ রেজলিউশন বুক অ্যান্ড অ্যাটেন্ডেন্স অফ মেম্বার্স, দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার। একদম। এটা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার, সই কে করছে অভিষেক ব্যানার্জি। এনক্লোজ কি আছে? এনক্লোজারে আছে কপি অফ দি রেজলিউশন বুক অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট containing signatures of members present at the meeting.
মানে উনি অথেন্টিকেট করে দিচ্ছেন, উনি এন্ডোর্স করছেন যে মেম্বার্স যারা মিটিংয়ে ছিল তাদের সিগনেচার এই সিগনেচার বইতে আছে। সুতরাং এখানে কিন্তু কতগুলো ধারা চলে আসছে, যেগুলো এক্ষুনি নজরুলবাবু বলছিলেন। একটা হচ্ছে সেকশন 61 অফ দি বিএনএস, সেটা হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি। তারপরে 336 থেকে 340, মানে এর মধ্যে ফোরজারি, দ্যাট ইজ ফোরজারি সিম্পলিসিটার, ইউজিং এ ফোর্জ ডকুমেন্ট অ্যাজ জেনুইন, মানে আমি জানি যে এটা ফোর্জ ডকুমেন্ট, আমি এটাকে জেনুইন হিসাবে প্লেস করছি। অ্যান্ড ফোরজারি ফর দি পারপাস অফ চিটিং। এটা কেন বলছি আমি চিটিং? তার কারণ হচ্ছে একটা হাউস, ইলেক্টেড হাউস, বিধানসভা, সেই বিধানসভায় মাননীয় স্পিকারকে আমি এই রেজলিউশন পাঠাচ্ছি অ্যালং উইথ দ্য সিগনেচার্স, অ্যালিজেডলি ফোর্জড। তো সেটা যদি হয়ে থাকে এটা একটা খুব গুরুতর অপরাধ, এবং এটা কিন্তু কগনিজেবল অফেন্স, নন বেলেবল অফেন্স, এবং এটার সাজা কিন্তু আপ টু 7 বছর যদি প্রমাণ হয়। এবারে কথাটা হচ্ছে, আমি শুনছিলাম প্রদীপ্তর কথা এক্ষুনি, যে আমি বলে দিয়েছি, ধরুন আমি এমএলএ, আমি বলে দিলাম আপনাকে, আমি কনসেন্ট দিলাম, হ্যাঁ করুন, আমি কনসেন্ট করলাম, এতে প্রক্সি চলে না। এখানে আমি রেজলিউশনটা পাঠাচ্ছি মাননীয় স্পিকারকে ফর দি পারপাস অফ ইলেক্টিং দি লিডার অফ দি অপোজিশন, উইচ ইজ এ কনস্টিটিউশনাল অফিস। আমি এটা পারি না করতে। আমি একটাই কথা বলবো যে দেখুন, এই দুর্নীতি, আমি এর আগের দিনও বলেছি যে এই দুর্নীতি, এই যে র্যান্ডাম করাপশন, মানে একদম র্যাম্পেন্ট করাপশন, এটা যে কত দূর গেছে। দল হারার পর, এই দলটি হারার পর এই মতো অবস্থাতেও তাদের শিক্ষা হলো না। আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব যে বিগত দিনের ফাইলগুলো ভালো করে দেখান, সেই ফাইলগুলোকে ভালোভাবে এনকোয়ারি করুন। প্রিন্সিপাল সেক্রেটারিদের সই, হোম সেক্রেটারির সই, চিফ সেক্রেটারির সই, এগুলো দেখুন কোথায় কোনটা অরিজিনাল কোনটা জাল। কি ভয়ঙ্কর সম্ভাবনা বলছেন আপনি। হতে পারে যদি আজকে এমএলএদের সই জাল, যদি আজকে এমএলএদের সই অ্যালিজেডলি, আমি বলছি না এখানে তো সই জাল করা দরকার তো ছিল না। আমি বলছি অ্যালিজেডলি ফোর্জড। The allegation is that the signatures are forged. তাহলে এই এনকোয়ারিটা কেন হবে না? আগেকার ফাইলগুলো, বিগত 5 বছরের ফাইলগুলো, যে সত্যি সত্যি সইগুলো, সবার সই ঠিকমতো হয়েছে কিনা সব ফাইলে। দিস ইজ এ বিগ কোয়েশ্চেন, যেটা আমি আজকে আপনার চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি একবার এটা এনকোয়ারি করে দেখুন। একদম, আমি একবার রিপিট করি, সেটা হচ্ছে মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করলেন যে গত 5 বছরে শীর্ষ আমলাদের স্বাক্ষরিত যে বিভিন্ন অর্ডার, যে বিভিন্ন নথি আছে, সেইগুলো সমস্ত চেক করে দেখা হোক যে এই ধরনের জালিয়াতি সেখানেও হয়েছে কিনা। আমি আবার বলছি, এর তাৎপর্য অপরিসীম। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদন যেখানে বিশ্বজিৎ যেখান থেকে শুরু করেছিলেন, যে সিআইডির পার্ট, একদিকে বয়ান নেয়া এবং বয়ানের অংশ হিসেবে ভিডিওগ্রাফি, ঠিক কত দূর এই তদন্ত এগিয়েছে আজকে এখন এই 1 জুন পর্যন্ত দেখুন। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। আপনারা চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কাউকে না কাউকে, somebody has to bell the cat. শাসক থাকাকালীন দুর্নীতি, বিরোধী হয়েও জালিয়াতি, আর তৃণমূলের সই জালিয়াতি ফাঁস করলেন তৃণমূলেরই 2 বিধায়ক, আর তাদের নাম প্রকাশ্যে আনলেন খোদ মুখ্যমন্ত্রী। 2 তৃণমূল বিধায়কও বুক ঠুকে বললেন, যা করেছেন ঠিক করেছেন। 2 জন এমএলএ, মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, অভিযোগ করেন তড়িঘড়ি তৃণমূল বহিষ্কার করে 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে, কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না। কি এত দুর্নীতি, সেগুলো সামনে আসছে, বিভিন্ন জায়গায় জনরোষ, মানুষ নানান রকম প্রশ্ন করছে, তার সেটা কি এনাফ ছিল না যে তার উপরে আবার একটা সই জালিয়াতির কাণ্ড করতে হলো দলকে? আমি দেখেছি যে বিধায়ক নেই,
সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। যে সইটা আমার কাছে নিয়ে এসেছিল সিআইডি, সেই সইটা আমার নয়। রেজলিউশনের কাগজে আমাকে যে সইটা আমায় দেখিয়েছে সেই সইটা আমার নয়। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন এই মর্মে একটি প্রস্তাব নিয়েছিল তৃণমূল। দলের বিধায়কদের সই সহ সেই প্রস্তাব জমা দেওয়া হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেখানে সই জালিয়াতি নিয়ে তৃণমূলের 2 বিধায়কই অভিযোগ জানান। ঘটনা তদন্তে 28 মে চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলামের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম জানান তাকে যে সই দেখানো হয়েছে তা তিনি করেননি। বিধায়কদের সই সহ চিঠিটি পাঠিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বহিষ্কৃত 2 তৃণমূল বিধায়কও সরাসরি তাকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এই প্রেক্ষাপটে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। যিনি সেন্ডার তাকে জবাবদিহি করতে হবে কেন তিনি ফরজারি করেছেন। আইনে যা ব্যবস্থা আছে তাই। সইজাল কাণ্ডে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 হরিশ মুখার্জি রোডের বাড়ি ও তারপর তার কালীঘাটের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। নোটিশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তবে সোমবার হাজির হননি তিনি। যারা তদন্তে সহযোগিতা করবেন নিশ্চয়ই তাদের কথা তদন্তকারীরা একরকম ভাববেন, আর যারা তদন্তে অসহযোগিতা করবেন তাদের জন্য আইনে যা আছে তাই হবে। আপনাদের কেউ যারা এই অবৈধ কাজ করেছেন, সই চুরি করেছেন, ছাড় পাবেন না, এটা খুব স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঘটনা প্রকৃতি যেদিকে এগোচ্ছে তাতে জালিয়াতির জল বহুদূর অব্দি গড়াবে বলেই রাজনৈতিক। কিন্তু এ কি পরোক্ষভাবে আপনার দিকে কটাক্ষ? আপনি কোনো ডেভেলপমেন্ট অথরিটি? আমি কিছু না, ছিলাম না, ওনাকে আমি বলিনি। ডেভেলপমেন্ট অথরিটিতেও ছিলাম না, কোনোদিন কোনো দায়িত্বতেও ছিলাম না। এবং সেদিন আপনাদের চ্যানেলে আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাকে আবার রিপিট করতে হচ্ছে এই কথাটা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছিল আমি যতদিন দল করেছি যে আমি দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করব না, এবং সেই কারণে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। অ্যান্ড আই এম হ্যাপি। আমি 2023-এ আমি আবার একটা সাংবিধানিক পদে আমি আবার ফিরে গেছি, আমি দায়িত্ব নিয়ে কাজ করছি। আই এম হ্যাপি। মানে দুর্নীতির সঙ্গে আপোষ করবেন না বলে আপনি দলের কোনো দায়িত্ব, বড় দায়িত্ব পাননি। মানে এটা নজরুলদার মতো হয়ে গেল। অ্যাবসলিউটলি। আমি আসছি। ডিম আপনার গায়ে লাগেনি। ডিম কেন? আমি তো বললাম আমি এই জন্য খুশি। মানে আমি বলছি নজরুল ইসলামের থেকে সমব্যথী আর কে হতে পারেন, যে যিনি ভোটের দিন সমস্ত প্রিভেন্টিভ অ্যারেস্ট করে গুন্ডা তুলে নিলেন বিরোধী দলের, তখন বিরোধী দলের আজকের তাপস রায়, তিনি জিতলেন। তারপর থেকে বাম আমলে উনি সেই রকম ভোটের দিন গুরু দায়িত্ব পাননি, এবং পরবর্তী সময় তৃণমূল আমলে তো আমরা প্রত্যেকে জানি। হ্যাঁ, আমার একটা ছোট বিশ্বজিৎ স্যার যেটা বললেন যে উনি জানতেন, মানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি জানতেন যে উনি দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করবেন না, তাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়নি। এখানে আমি ওনাকে বলবো একটু দায়িত্ব নিন স্যার। আপনার হাতে দীর্ঘদিন দলের মুখপাত্রের কাজ করেছেন বা বিভিন্ন জায়গায় আপনি থেকেছেন, আপনার হাতে নিশ্চয়ই কোনো এভিডেন্স আছে যে এভিডেন্সে আপনি এটা বলতে চাইছেন যে যারা যারা এখন তৃণমূলের দায়িত্বে আছে তারা দুর্নীতিগ্রস্ত। মানে আপনি আমাকেও টার্গেট করলেন কোথাও না কোথাও। না, আমি বলছি যে তাহলে আমিও তো একটা দায়িত্বে আছি এবং আমিও দায়িত্বে আছি, তাহলে বিতর্কে জড়াতে চাই না। কিন্তু আমি একটা কথা বলছি, কারা দুর্নীতি করেছে এবং কাদের নলেজ ছাড়া এই দুর্নীতি হতে পারে না। আমি সেইটাই বলছি যে আপনি একটা সম্ভাবনার কথা বলছেন স্যার, আর আমি বলছি সম্ভাবনার থেকে বাস্তবতায় আসুন। বাস্তবতায় এসে আপনি আপনার যে এভিডেন্স আছে, যেমন আমরা একসময় আমি জাস্ট এরকম একটা কাগজ নিয়ে দেখেছিলাম না হাতের মাথায় তুলে, যে কোথায় কোন বিদেশি ব্যাংকে কোন চেকে কোন টাকা গেছে দেখেছিলাম আমরা, আজ অব্দি তার ফল পেলাম না। আমরা জানলাম না মদন মিত্র আজ অব্দি দোষী কিনা, আমরা জানলাম না আমাদের 3 জন সাংসদ বিধায়ক মারা গেছেন, তাপস পাল থেকে শুরু করে সুব্রত মুখার্জি থেকে শুরু করে আহমেদ বাবুরা, যে কারা দোষী কি দোষী না মারা গেছেন। আমি চাই মুখপাত্র হিসেবে বলছি, আমি একজন সচেতন নাগরিক অধ্যাপক হিসেবে বলছি যে এগুলো যেন ইতিহাসের পাতায় না থাকে। চন্দ্রনাথ কি করে মারা গেল, যারা ডিপ স্টেটের কথা বলেছিলেন তারাও যেন মাথায় রাখেন যে চন্দ্রনাথের মৃত্যু তৃণমূলের সঙ্গে জড়িত আছে কিনা আছে, সেগুলো যেন সামনে আসে।
আচ্ছা, পার্টির মুখপাত্র হিসেবে আপনি বলছেন তো বিশ্বজিৎ বাবুকে দায়িত্ব নিতে বলছেন, আমরা অনুরোধ করে ওনাকে রাজি করালাম, কিন্তু আপনি এখন কি দায়িত্ব দেওয়ার ক্ষমতা রাখেন সেটা ওই বলুন। কথাটার মানেই তো যখন বুঝলেন ক্ষমতা না। নাই না, না, আমি তখন আপনি প্রাক্তন দায়িত্ব IPS কে দিচ্ছেন। বললাম, আমি কি যখন বলতে চাইছি, ক্ষমতায় উনি ছিলেন, কি সেটা বুঝতে তখন পারলেন না? দায়িত্ব না, দিতেন। তখন উনি বলছেন যে উনি তার মানে তো সততার ওনার সঙ্গে কাছে কম্প্রোমাইজ কিছু করবেন না document বলে আছে, দায়িত্ব সেটাই পাননি। শুনুন, দেখুন, এই মমতা শোনো না। ব্যানার্জি সাংবাদিকের ফোন থেকে ফোন করে আমাকে দিল্লিতে নিয়ে গিয়েছিলেন। তা আপনি কেন এখনো শাস্তি বিধান করলেন না? শাস্তির বিধান তো আমি আপনি শুধু বই লিখে রয়্যালটি কামাচ্ছেন। আমার- না, মামলা আপনি- চলছে তো। আমার- মামলা ইয়ে করলেন তো না। আদালতের হাতে, প্রণয় দা। দিন। আদালতে গিয়ে প্রমাণ করে দিন না। আমাকে উত্তরটা দিতে আপনি দিন। উত্তর কি দেবেন? আপনি প্রমাণ আরে করুন আগে। উত্তরটা আপনি শুনুন। 12 বছর আরে 13 উত্তরটা বছর শুনুন। ধরে সরকারের উত্তরটা বিরোধিতা শুনুন। করছেন, কিন্তু তারপরে উত্তরটা বলুন শুনুন। আজকে যারা আরে সরকারের উত্তরটা অসিত শুনুন। মজুমদার সরকারের বিরোধিতা করেছে বলে অসিত মজুমদার 4 দিনের জেল। শুনুন, তাহলে ওরকম চিৎকার ধাক্কা চেঁচামেচি করলে সবথেকে বেশি হয়ে মিথ্যে গেছে। হয়ে যায় না। হ্যাঁ, দেখুন, উত্তরটা শুনুন। দেখুন, আমি মমতা ব্যানার্জি যখন আমার নাম করে টাকা তুলছিলেন, ঘরে ঢুকে সামনাসামনি বলেছিলাম যে আপনি আপনি ঘুষ কি খাবেন সাজা কিনা। বিধান করতে পেরেছেন কে? নাকি পুরোটাই আপনার হ্যাঁ, প্রচারের শুনুন, কথা বলছেন? আমি বলছি, আমি সাজা বিধান করতে পারি। আমি হোম সেক্রেটারিকে চিঠি লিখেছি। আমি এখানে মমতা ব্যানার্জির যখন সরকারে, তখন হোম সেক্রেটারিকে চিঠি লিখেছি সাজা বিধানের জন্য। দেখুন, আমি গুন্ডা বদমাশ নাই যে মমতা ব্যানার্জিকে ধরে পেটাবো। পেটাবেন কেন? আপনি আচ্ছা, আইনের মাধ্যমে বেশ, করবেন। এবারে কই, হ্যাঁ। আমি আপনার স্টুডিওতেই দীর্ঘদিন ধরে বিরোধী দলের মানে পশ্চিমবঙ্গে বিরোধী দলের মুখপাত্র হিসেবে করেছি, আর আজকে এই গত 20 দিন ধরে শাসক দলের মুখপাত্র হিসেবে অনেক চেনা মানুষগুলোকে অচেনা লাগছে। আমি গতকাল 2-3 দিন আগে এখানে নিয়মিত যে তৃণমূলের মুখপাত্র আসতো অরূপ, তার বিভিন্ন বক্তব্য শুনতাম। বিশ্বজিৎদার সাথে অনেক শো করেছি, এখানে বিশ্বজিৎদা বসতেন, তৃণমূলের হয়ে বলতেন, আমি বিজেপির হয়ে বলতাম। কিন্তু আড়াই বছর মানে একটা আগে। ছোট্ট কোশ্চেন আছে, একটা ছোট্ট সেটা কোশ্চেন, আড়াই বছর আগে। ছোট্ট কোশ্চেন আছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে 11 সালে, আর আপনি মোটামুটি 18, 19, 20 এই সময় অবধি এখানে মুখপাত্র হিসেবে কাজ করেছেন। না, না, না। 21-22 অবধি। আমি 18-তে যোগ দিয়েছি। আচ্ছা, 21-22 করেছেন। 20-21 আমি যোগ দিয়েছি। আপনি এটা কবে বুঝতে পারলেন যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল? শুনুন, এটা শুনুন। কবে বুঝতে পারলেন? এই উত্তরটা আপনি কি তার আগে কোনোদিন বুঝতে পারেননি? এই উত্তর আমরা তো আপনার সামনে বলতাম, এই উত্তরটা আমি আমরা তো আগে আপনার দিয়েছি। সামনে বলতাম, এই উত্তরটা আমি আমরা আগে দিয়েছি। তৃণমূলের প্রত্যেকটা দুর্নীতি নিয়ে শুনুন, বলতাম। শুনুন, এই তখন উত্তর- আপনি গলা কাটিয়েছেন। এই উত্তরটা কোনো কথা আমি এর আগে ব্যক্তিগত আক্রমণ দিয়েছি। করছি না, যে আমরা- কিন্তু আপনাদের মতো আমাদেরকে বলতে দেওয়া আপনাদের মতো হয়নি। লোকরা, আমাদেরকে আপনাদের বলতে মতো দেওয়া লোকরা হয়নি। সাইলেন্টলি আমি সাপোর্ট করেছিলেন, repeatedly বলেছি সেই জন্য পশ্চিমবঙ্গের এই যে আমাদেরকে অবস্থা, বলতে দেওয়া হয়নি। সেই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা। আপনারা সাইলেন্টলি সাপোর্ট করেছেন তৃণমূল কংগ্রেসকে, আমরা চুরি করতো ওরা, আপনার টিভিতে এসে তাদের হয়ে ভালো ভালো কথা বলতেন, আমাদেরকে বলতে সেই জন্য দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র অবস্থা। বেশ, বেশ, 21 সালে বেশ, ভুলে বেশ, ছিলেন, বেশ, বেশ, রোম পরবর্তী হিংসায় কোথায় ছিলেন, তখন তো আপনারা সাপোর্ট আমরা করে সেই গেছিলেন। জায়গায় পৌঁছতে পারিনি, আমরা প্রতিবাদ করেও কোনো ফল হয়নি। টিভিতে এসে তো আপনারা সাপোর্ট করে গেছেন রোম পরবর্তী হিংসাকে। আমি এই খানিকক্ষণ আগে প্রদীপ্ত বলছিল না যে নৈতিকতার প্রশ্ন, আমি দ্রুত খুব স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্নই ঋতব্রত বাবু এবং সন্দীপন বাবুকে আমার সহকর্মীরা করেছেন। তাদের কি উত্তর এইবার পরের প্রতিবেদনে দেখাবো আপনাদের, দেখুন। তৃণমূল পার্টিটা উঠে যাবে, থাকবে না। অন্যায় করবে দল, আর তাই দাঁড়িয়ে নেব আমরা। ভোটে ভয়ানক ভরাডুবির ক্ষতে প্রলেপ দেবার আগেই সামনে চলে এসেছে তৃণমূলের সই জালিয়াতি। গোটা ঘটনা সামনে এনেছেন সদ্য তৃণমূলের টিকিটে জিতে আসা 2 বিধায়ক। সদ্য প্রাক্তন শাসক দলের আরও এক জালিয়াতির পর্দাফাঁস হয়েছে, মুখ পুড়েছে তৃণমূলে। আর পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি উলুবেড়িয়া পূর্বে সদ্যজয়ী তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির জয়ী বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। কিন্তু থামতে রাজি নন 2 বিদ্রোহী বিধায়ক, উল্টে হাটে দলের অন্দরের হাড়ি ভাঙতে শুরু করেছে দুজনেই। সরাসরি তাদের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন বিধায়ককে নিয়ে বিতর্ক হচ্ছে, যাদের নাম ক্যাপিটাল লেটার বলে লেখা আছে। এরা কি সই করেননি না আসেননি কি? ওখানে এমন আমি দেখেছি যে বিধায়ক নেই, সই করতে গিয়ে দেখছি তার নাম লেখা রয়েছে। তারপরে খেয়াল করে দেখলাম ওই ক্যামাক স্ট্রিট কোম্পানির কিছু যারা চাকুরিজীবী, ওরাই খাতা নিয়ে নাড়াঘাটা করছিল। এখন তদন্ত করে দেখতে হবে। আমি তো মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, সাধারণ সম্পাদকের যে অফিসের যারা ছিলেন তাদেরও আমার ধারণা তদন্তের আওতায় আনা দরকার। গত 6ই মে ভোটের রেজাল্ট বেরোনোর ঠিক 2 দিন পরে কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন, তৃণমূল কংগ্রেসে থেকে কঠিন সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা চলবে না। শুধু তাই নয়,
নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে স্বীকৃতি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় সহ উপস্থিত সকল জয়ী প্রার্থী উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিবাদন জানান। জানিয়ে দলীয় নেতৃত্বকে তুলোধনা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তো জেতেনি, তৃণমূল পরাজিত হয়েছে, মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে। 6 তারিখের মিটিংয়ে বলছে সবাই উঠে দাঁড়ান, সবাইকে উঠে দাঁড়াতে হবে। কেন উঠে দাঁড়াতে হবে? দারুণ যে ফলাফল হয়েছে তার যিনি কুশীলব কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উঠে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিতে হবে। আছেন অনেকে, আমি কিছুটা হাফ উঠেছিলাম, পুরো উঠিনি। আবার আমার থেকেও সাহসী বিধায়ক আছেন, আমি নাম বলে তাকে বিব্রত করব না, ওঠেননি, বসেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত সেনাপতি বলে পরিচিত ছিলেন যিনি, সেই জাহাঙ্গীর খানের ফলতার ভোটের আগেই সরে দাঁড়ানো নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন বিদ্রোহী বিধায়করা। দলের মধ্যে প্রতিবাদ করার কোনো পরিবেশ নেই। আমাদেরকে ডাকা হয়েছিল একটা বিষয়, যখন আমরা বললাম পুষ্পা ঝুঁকে গেছে, তাকে বহিষ্কার করা উচিত জাহাঙ্গীর খানকে, তখন আমাদেরকে ডাকা হলো, কিন্তু সেখানে কোনো আলোচনা হলো না। আমরা যখনই কোনো প্রশ্ন করতে গেছি বলে টুইট দেখে নাও, প্রশ্ন করার জন্য হাত তুললে বসিয়ে দেওয়া হয়, বলে এখন না পরে। তো এই দমবন্ধ পরিবেশে আপনি কি আলোচনা করবেন? আলোচনা করার তো পরিবেশই নেই। মুখ খোলায় পাল্টা আক্রমণ করেছে তৃণমূল নেত্রী। নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে। 15 বছর পর ক্ষমতা যেতে যেতেই ছন্ন ছাড়া তৃণমূল। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, 4 মের আগে কেউ ভাবতে পেরেছিল এত দ্রুত তৃণমূল দলটা কালীঘাটের নিয়ন্ত্রণের বাইরে যেতে বসবে? এই তো মুষল পর্ব বলেও কম বলা হয়। ভাবুন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জয়ী বিধায়কদের বৈঠক, অথচ একদিনের জন্য 80 জন বিধায়ক একসঙ্গে হাজিরা দেননি, একদিনের জন্যও নয়। এখনো পর্যন্ত 3টে বৈঠক হয়েছে। প্রথম বৈঠকে এলেন 71 জন, দ্বিতীয় বৈঠকে সংখ্যাটা আরও কমে গেল, হলো 65 জন, আর তৃতীয় বৈঠকটা মানে রবিবারের বৈঠকটা বাতিলই করে দিতে হলো 80 জনের মধ্যে মাত্র 20 জন উপস্থিত হওয়াতে। তারপরে যোগ করুন এই রথিন ঘোষের মধ্যমগ্রামের বাড়ির বৈঠক, যেখানে এবং অবশ্যই আজকের আমাদের এই অফিস থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে ভিভান্তা হোটেলের বৈঠকটা। আমার পরের বক্তা অবশ্যই বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথদার কি মনে হয় যে শিগগিরই আমাদের এই প্রদীপ্তর জায়গায় আর একটা বাড়তি চেয়ারের বন্দোবস্ত করতে হবে, মানে মমতা অভিষেক তৃণমূল এবং বিদ্রোহী তৃণমূল? তবে সংখ্যাটা অবশ্য 60 বনাম 20 হবে কিনা জানি না। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলটা কিন্তু ভেঙে গেছে, মানে যে আপনি প্রশ্ন রেখেছিলেন, হ্যাঁ গেছে। গেছে কিভাবে গেছে? আমার 4টা জায়গা থেকে আপনাকে সংখ্যাগত জায়গা থেকে বলছি। এই মুহূর্তে 175 জন কাউন্সিলর কোনো দলের নির্দেশে না, নিজেরাই দল ছেড়ে পদত্যাগ করেছেন। এটা হলো একটা যুক্তি। দ্বিতীয় হলো পঞ্চায়েত স্তরে আমি যা খোঁজ রাখছি, জেলা মানে বিভিন্ন জেলাতে, তাতে কয়েক হাজার পঞ্চায়েত সদস্য তারা মানে রীতিমতন তৃণমূলের পতাকা ছেড়ে দিয়ে তারা মানে কেউ পদত্যাগ, কেউ কিন্তু অন্য দলের সাথে যোগাযোগ করেছে। একেবারে প্যারালালি গ্রাসরুট লেভেলে তৃণমূল কংগ্রেসটা ভেঙেছে। তৃতীয় যেটা আপনি মাত্র পরিসংখ্যান দেখালেন, যে শেষ বৈঠক 31/5 মাত্র 20 জনের উপস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডেকেছেন। তাহলে এবং ভোট যুক্তি হলো যে সরাসরি 2 জন নির্বাচিত এমএলএকে মানে সরাসরি বহিষ্কার করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তার দল ভেঙে গেছে। এইবার ভাঙাটা এখানে গিয়ে দাঁড়ালো নাকি এই তৃণমূল দলটাই উড়ে যাবে? তৃণমূল দলটা থাকবে কি থাকবে না? এবার দ্বিতীয় প্রশ্ন, যেটা বিশ্বজিৎবাবু বলছিলেন টুকরো টুকরো হবে, আমি এখন প্রশ্ন তুলছি, তৃণমূল ভেঙেছে, আরও কত ভাঙবে, নাকি পুরোপুরি দলটা বাংলা কংগ্রেসের মতন শেষ হয়ে যাবে? অজয় মুখার্জির বাংলা কংগ্রেস একসময় শেষ হয়ে গেছিল, তাহলে তৃণমূল কংগ্রেস কি ইতিহাসে স্থান পাবে বাংলা কংগ্রেসের মতন? দেখুন, এই দলটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাতেন, প্রায় প্রত্যেকেরই অভিজ্ঞতা দলের ভেতরে দলের বাইরে, যে এটা একটা কর্পোরেট স্টাইলে চালাতেন, একটা কোম্পানির ঢঙে চালাতেন, এবং তাদের নিজেদের ভাবনার বাইরে অন্য কোনো কারো স্থান ছিল না। মানে এখানে পরিষ্কার করে দল মানে তো একটা গোষ্ঠী, বিভিন্ন সদস্যদের নিয়ে তৈরি হয়, কিন্তু এখানে মমতা আর অভিষেকের বাইরে কিছু বলার নেই, এবং শেষের দিকে অভিষেকই শেষ কথা। ফলে এইরকম একটা স্বৈরাচারী অবস্থান, ক্ষমতার জন্য কেবলমাত্র আটকে ছিল দলটা। ক্ষমতা ছিল একটা কমন
মানে বলা যায় যে যুক্ত হওয়ার জায়গা, ক্ষমতা যেই বাইরে চলে গেছে দলটা যে কর্পূরের মতন উবে যাবে, এটা তো সমাজবিজ্ঞানের বিভিন্ন অধ্যাপকরা আপনার স্টুডিওতে এসে বলে গেছে। তাই হচ্ছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যে ধরুন একটা মিনিমাম একটা বিরোধী দলের ভূমিকা তো পালন করবে, এটা এক্সপেক্ট করা গেছিল, এবং গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে দুর্বল। আজকে আপনি বলুন সুমনদা, প্রতিনিয়ত আপনার পাশের বাড়ি এই আশেপাশে সর্বত্র তৃণমূল কংগ্রেস দেখলেই লোক চোর চোর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেই লোক চোর চোর বলছে, এবং যেভাবে একের পর এক ধরা পড়ছে, মানে কেউ ত্রিপল চুরি করেছে, কেউ চাল চুরি করেছে, কেউ কাউকে মেরেছে, একের পর এক প্রাক্তন এমএলএ, কাউন্সিলর, নেতারা ধরা পড়ছে। এবং পার্টি অফিস থেকে মানে আমি বলছি কাউন্সিলরের অফিস, পার্টি অফিস থেকে অক্সিজেন সিলিন্ডার থেকে প্লাস্টিকের চেয়ার অবধি সরকারি অর্থে কেনা জমা হয়েছিল। অর্থাৎ সরকারি অর্থের অপচয় এবং দুর্নীতি যে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, তার খেসারত এখন তৃণমূলের প্রত্যেকটা নেতা দিতে হচ্ছে, তাদের শ্রীঘরে ধান হচ্ছে। কিন্তু ধরুন আমি মনে করছি 5% লোক সততার সাথে তৃণমূল কংগ্রেস করে। আপনি আমায় বলুন, আজকে বিধানসভার বিধায়কদের এই জালিয়াতি যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হলো, তারপরে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীর নৈতিক এখতিয়ার থাকবে, নৈতিক শক্তি থাকবে এই দলটা করি, এই পতাকাটা ধরি? আপনি আমায় বলুন, বিধানসভার একটা অপোজিশন লিডার নির্বাচিত হবে, তাহলে আপনারা প্রসিডিওর মেনটেন করবেন না? আপনারা মিনিমাম প্রসিডিওর, আপনারা ভেবেছিলেন যে আপনার শাসনকালের যে বিমান মুখার্জি না কি বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, বিমান মুখার্জির স্পিকার ছিল, যাকে আপনারা যেভাবে নির্দেশ করতেন সেইভাবে তিনি চলতেন, ব্যানার্জি, বিমান ব্যানার্জিকে সামনে রেখে আপনারা যেমন ইচ্ছা মনে হতো দিনের পর দিন তা করতেন, যে আজকে সুমনদেরকে একটা চিঠি পাঠিয়ে দাও, কালকে বিশ্বনাথ চক্রবর্তীকে একটা করে দাও, পরশুদিন অমুককে একটা করে দাও। তো এই যে আপনারা নিজেদের খেয়াল খুশি মতন বিধানসভাটা চালাতেন, আপনারা এই ধরনের কারসাজি করে, জালিয়াতি করে দিনের পর দিন চলেছেন। কিন্তু এখন যখন প্রশ্নটা আসছে, বিরোধী দলের শিবিরে আসছেন, তারপরে আপনারা কোন দুঃসাহসে ওই ধরনের সই জাল করে আপনারা আপনি যেহেতু প্রশ্ন চিহ্নটা এইখানে বসালেন, আপনার কি মনে হয় যে এটা কোথাও অ্যাটিটিউডের প্রশ্ন? আমি বলছি কেন, যে আমার দলের সিম্বলে জিতেছে, বহুদিন ধরে বিদ্রোহীরা বলেন যে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো চলে, সুতরাং আমার অধিকার আছে কারুর সাইন করে দেওয়া বা কারুর জায়গায় তাকে না জানিয়ে সই করা, অথবা তাকে জানিয়ে তার সইটা নিজে করে দেওয়া, হোয়াটএভার ইট ইজ। মানে আমি বলছি টেকেন ফর গ্রান্টেড। অভ্যাসবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করে দিয়েছেন, মানে এই জালিয়াতিটা করে করে এমন একটা মানসিক অবস্থান তৈরি হয়েছে যে এটাকেই স্বাভাবিক মনে করেন। কিন্তু এখন যখন আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে, আইনের দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে, এবং তাতে দেখা যাচ্ছে যে পরিষ্কার জালিয়াতি করেছে। জালিয়াতি করার ফল কি? 2-3-4 হতে পারে। একটা হতে পারে যে যারা বিধায়ক, মানে যারা এই জালিয়াতির সাথে, ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, তাদের 7 বছর জেল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা, সেটা হলো এর মধ্যে যদি কোনো বিধায়ক অন্যের হয়ে সই করে থাকেন, সেই সমস্ত জালিয়াতিদের জেল হয়ে যাবে 7 বছর, পরিষ্কার, এর মধ্যে আর কোনো ইফবাট নেই। তৃতীয় যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই, যে দলটা ভাঙার আরেকটা সিম্বল হলো যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, তার মিটিংয়ে যাচ্ছি না, রথীন ঘোষের বাড়িতে যাচ্ছি, তারপরে আপনি হোটেলে গিয়ে মিটিং করছি, এবং এটা কিন্তু একদম পরিষ্কার বুঝতে আমি পারছি। মহারাষ্ট্রে যেমন অপোজিশন পলিটিক্যাল পার্টি বিধানসভার ভেতরে থাকলেও সেটাকে নিয়ন্ত্রণ করে বিজেপি, এখানে সেরকমই একটা হতে যাচ্ছে। পশ্চিমবাংলা বিধানসভায় কয়েকজন মমতা অনুগামী থাকবে, আর বাদবাকি বিধায়করা মানে তৃণমূলের মধ্যে থাকুক বা লবি হিসাবে থাকুক, তারা নিয়ন্ত্রিত হবে শুভেন্দু অধিকারীর দ্বারা। ফলে এই ছবিটা কিন্তু ডেমোক্রেসির জন্য খুব যে ভালো আমি মনে করি না। এই কারণে স্পষ্ট করে বলতে চাই, কারণ অপোজিশন হাউসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু যে সিমটমটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিভাজিত তো হয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে উড়ে যাবে, নাকি ওই বিভাজিত অবস্থায় এদেরকে বিজেপি নিয়ন্ত্রণ করবে বিধানসভার ভেতরে, সেটা দেখার। লাস্টে আমি যেটা একটা বলবো, যে এখনো কিন্তু সমালোচনা করার জায়গা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুকে লাইভ আমি আজকে পুরো দেখছিলাম, কোথাও তার 15 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি, তা নিয়ে তার একটিও এখনো কিন্তু আজকেও বলেছেন যে জোর করে হারানো হলো।
এখনো সেই আমি আবারও থাকার বলছি, প্রবণতা। 3-4টে বড় ভুল প্রথমত মানে আমি আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের ফেসবুক লাইভ, অনেকেই বলছিলেন যে তিনি জনসভায় বলছেন না, সাংবাদিক সম্মেলনে বলছেন না, মিম যে ইন্ডাস্ট্রি সেটা বড় রকম লোকসানের মুখে পড়ছে, কিন্তু তিনি নিয়মিত ফেসবুক লাইভ করুন, মিমের ক্ষেত্রে অন্তত তার একটা ইম্প্যাক্ট বোঝা যাচ্ছে। কিন্তু এইখানে উইথ আ ভেরি সিরিয়াস নোট, সোনারপুরে যে ঘটনা হলো গত সপ্তাহে, সেটা নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা যা মনে করছি সেটা অনেকের সঙ্গে মিলবে না। আমি সরাসরি বিস্তারিত একেবারে সময় ধরে ধরে, ঘটনা ধরে ধরে, গোটা 2-3 দিন ধরে আমার সহকর্মীরা যা যা বের করেছেন এই 15 বছরের, তার পাশাপাশি সোনারপুর রাখবো। কিন্তু তার আগে যেহেতু বিশ্বনাথদা মহারাষ্ট্রের কথা বললেন, মুষল পর্বের কথা হলো, দ্রুত একবার দেখব সর্বভারতীয় ক্ষেত্রে এই রকম ভাঙনের ছবিটা আমাদের রাজ্যের সঙ্গে ঠিক মেলে কিনা। দেখুন, দল থাকবেন এটা আমি নিশ্চিত। বালির বস্তা দিয়ে নদী ভাঙন আটকানো যায় না। ভোটে ভরাডুবি ভাইপোর বিরুদ্ধে বিদ্রোহের পর কি মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তৈরি তৃণমূলকে দুটুকরো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন? মানুষ যাতে প্রশ্নের পর প্রশ্ন করে, প্রত্যেকটা বিধায়ককে সন্দেহের চোখে দেখে, সেই ব্যবস্থা করে দিচ্ছে দল। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন, যিনি ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস সিপিএমে ভাঙন ধরিয়ে বহু জেলা পরিষদ, পুরসভা দখল করেছিলেন, আজ তার তৃণমূল কি অন্য কেউ দখল করবে? আমি যা যা জানি দুর্নীতির, হুইসেল ব্লোয়ারের কাজ করব, সরকারকে লিখবো যা যা জানি, কিন্তু যা জানি সেগুলো লিখে জানাবো। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে 80 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র 20 জন, অর্থাৎ 1/4। সূত্রের খবর, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা বিরোধী দলনেতার নামও তৃণমূল বিধায়কদের একাংশ খারিজ করে দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দলটাকে ভাঙবার জন্য কাউকে টাকা, কাউকে ইডির ভয়, কাউকে সিবিআইয়ের ভয়, কাউকে অ্যারেস্টের ভয়, কাউকে পরিবারের ভয়, কাউকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়ার ভয়, অনেক কিছু ভয় দেখাচ্ছেন। তারা বাধ্য হচ্ছে, তাদের বাধ্য করছেন যাতে তারা দল ভাঙে। দল ছুটদের নিয়ে দল ভাঙিয়েই তো তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পরে তারা সিপিএম ভেঙেছেন, আরএসপি ভেঙেছেন। ভুলে গেলেন মুকুল রায়ের এপিসোড? কোর্টে পর্যন্ত মামলা হয়েছে। তো এইসব নিয়ে কোনো কথা বলার নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার অন্তত তৃণমূল কংগ্রেসের নেই। প্রশ্ন উঠছে, এই বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারেন? তারাই কি আসল তৃণমূল হয়ে উঠতে পারে? 80 নাম্বার অফ সিটস যে ওরা পেয়েছে, তার মধ্যে 53 নাম্বার অফ সিটস কিন্তু দরকার হবে, 2/3 মেজরিটি, মানে 2/3 একটা অঙ্কটা আসতে গেলে। তখন একটা দাবি আসতেই পারে যে তারাই তারা মেজরিটি অপোজিশন পার্টি, তারাই মূল অপোজিশন হয়ে আসছে, এটা তখন দাবিটা আসতেই পারে। 53 জন আলাদা হয়ে হতে আসতে পারেন, তাহলে কিন্তু স্পিকার স্বীকৃতি তাদের দিতে পারেন। মহারাষ্ট্রের শিবসেনা তৈরি করেছিলেন বাল ঠাকরে। সেই শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে নিয়ে নিয়েছেন একনাথ শিন্ডে। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। এখন সেই এনসিপি সিনিয়র পাওয়ারের হাতছাড়া। একটা সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশে রাজত্ব করতেন এনটি রামারাও। সেই টিডিপিও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন তার জামাই চন্দ্রবাবু নাইডু। অর্থাৎ রাজনীতিতে অনেক কিছুই হয়। পশ্চিমবঙ্গেও কি এমন কিছু হতে পারে? উত্তর দেবে সময়। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই সোনারপুর কাণ্ডে আসল সত্যিটা লুকিয়ে আছে দুটো মেরুর ঠিক মাঝখানে। প্রথম কথা, একেবারে দ্বিধাহীন কণ্ঠে বলতে হবে, কোনো সভ্য সমাজে হিংসা কোনো কারণে, কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে নেয়ার প্রবণতা স্থান, কাল, পাত্র নির্বিশেষে মারাত্মক। শনিবারের বারবেলায় সোনারপুরের ঘটনা যদি আরও বড় আকার নিত, তাহলে রাজনৈতিক লাভ হতো একমাত্র একজনের, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক যেমন হাজরা মোড়ে লালু আলমের লাঠির বাড়ি খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছিলেন, সেই রকম এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেতেন। সত্যি সত্যি তিনি বেশি আহত হলে হাসপাতালগুলো তাকে ভর্তি করতে বাধ্য হতো, এবং সেইখান থেকে তৃণমূল বাংলার রাজনীতিতে ভেসে থাকার একটা মরিয়া চেষ্টা করত। অতএব জনরোষ স্বতঃস্ফূর্ত হলেও প্রশাসনের দায়িত্ব নিগ্রহের লক্ষ্যকে সুরক্ষা দেয়া। একেবারে সভ্য সমাজে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না।
কিন্তু যারা এখন পাবলিকের পচা ডিম খাওয়ার পর বিজেপি সরকারকে রাজধর্মের বাণী শোনাচ্ছেন, তারা যখন 15 বছর ক্ষমতায় ছিলেন কি কি উদাহরণ রেখেছেন, এখন থেকে শুরু করলে মোটামুটি রাত 12টা অবধি একটানা দেখিয়েও তালিকার অর্ধেকটাও দেখানো যাবে না। যাই হোক, কয়েকটা আপনাদের মনে করিয়ে দিই। 2020 সালের 10ই ডিসেম্বর বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে পরিকল্পিত হামলা হলো। ক্ষমতার শীর্ষে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে কি বলেছিলেন, কোট আনকোট, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। বিশ্বাস হচ্ছে না? নিজেরাই একবার মনে করিয়ে নিন। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। জেপি নাড্ডা এসে ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে, তা আমি কি করতে পারি? সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। শুনলেন তো? যাক, এখন অন্তত শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্যকে আমি অন্তত বলতে শুনিনি যে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব তো আমার নয়। আমি এইবার আসবো তার পিসি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই একই ঘটনায় 2020 সালের 10ই ডিসেম্বর মঞ্চের ওপর থেকে তিনি কি বলেছিলেন, দেখুন, মনে করিয়ে দিই। কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে এটা করে, আর তারা একা প্রোগ্রাম করবে আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে তাহলে নিজে সাজিয়ে রাখবে, যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে? কোথায় তোমার 50টা গাড়ির লেজে কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো? শব্দগুলো লক্ষ্য করুন। নিজেরা সাজিয়ে রাখবে যাতে নটাঙ্কি করে নিউজে দেখায় আমাকে মেরেছে। আহারে, ভাগ্যিস আজ সোনারপুরের ঘটনায় অন্তত এই ভাষায় কেউ প্রতিক্রিয়া দেননি। আর নেতার পেছনে গাড়ির সংখ্যা, যে 4ঠা মেয়ের আগে আমরা যা জানি এই বিষয়ে রেকর্ড তো ছিল তার ভাইপো স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এসব সত্ত্বেও আবার বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত অনভিপ্রেত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ হয়ে উঠুন একেবারে মন থেকে চাইছি। এইখানে আপনাদের কাছে এই স্বতঃস্ফূর্ত জনরোষের নামে তৃণমূল গত 15 বছর, এবং শুধু ক্ষমতায় আসা নয়, ক্ষমতায় আসার আগে থেকে ঠিক কী করেছে আপনাদের আরও কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ দিই, খুব বড় বড় ঘটনার ক্ষেত্রে। ধরুন, সন্দেশখালিতে রেড করতে গিয়ে ইডি অফিসারদের আক্রমণ করে মাথা ফাটিয়ে দেয়া হলো। শাসক দলের সমস্ত নেতা মুখপাত্ররা একটানা বলে গেলেন, কোট আনকোট, এ তো স্বতঃস্ফূর্ত জনরোষ। আমরা তখন ঠিক কী বলেছিলাম একটু মনে করিয়ে দিই। 8ই ফেব্রুয়ারি 2024 এই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলাম আমরা, দেখুন। ভাবুন, ঠিক 1 মাস আগে যখন ইডি অফিসার আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মাথা ফাটানো হলো, তখন শাসক দলের নেতারা স্বতঃস্ফূর্ত জনরোষের এই তত্ত্ব 1 মাস ধরে আউড়ে গেছেন। এবং আমরা গত 1 মাস ধরে বলে গেছি এটাকে আইনের শাসন বলে না। তার কারণ স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব বড় মারাত্মক। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আজ হুবহু তাই হয়েছে। দুর্ভাগ্য, ওই বুমেরাং শব্দটা ব্যবহার করতে হচ্ছে। দিনের পর দিন এই চলেছে। কেউ যদি ভাবেন যে তৃণমূল ক্ষমতায় আসার পরেই শুধু এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে বিরোধীদের নিগ্রহ করেছে, ভুল ভাবছেন। বাম আমলেও কয়েকটা ঘটনা হয়েছে, যেমন মানস ভূঁইয়ার ঘটনা আপনাদের মনে থাকবে। সেই আমলে তৃণমূল কিন্তু ওই 2011-তে ক্ষমতা আসার আগে 9 থেকে যখন তৃণমূল শক্তিশালী হচ্ছে, এই কোট আনকোট স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বকে হিংসার অন্যতম পদ্ধতি হিসেবে লাগাতার ব্যবহার করে গেছে। আবার বলছি, ক্ষমতায় আসার বেশ কয়েক মাস আগে থেকে এই 15 বছর ধরে আমরাও উল্টো দিকে দলমত নির্বিশেষে ঘটনার স্থান কাল পাত্র না দেখে একটানা প্রতিবাদ করে গেছি। না, স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব জঙ্গলের রাজত্বের তত্ত্ব, এটা চলতে পারে না। দেখুন আবার বলছি, বছরের পর বছর এই রাজ্যে এই স্বতঃস্ফূর্ত জনরোষের অজুহাতে খুল্লা রাজনৈতিক হিংসা চলেছে। পার্থদাদের সময়ও বহু ঘটনায় এই সাধারণ মানুষের ক্ষোভ কোট আনকোট এই বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কয়েকটা দেখাবো আজকে। 2009 সালের 15ই জুলাই মঙ্গলকোটে বর্তমানে তৃণমূলের মন্ত্রী তৎকালীন কংগ্রেস বিধায়ক মানস ভূঁইয়াকে সিপিএম কর্মীরা মারতে তাড়া করলো। প্রাণ ভয়ে ধান ক্ষেত দিয়ে দৌড়তে মানস ভূঁইয়া তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে, তখন মোবাইল চলে এসেছে, ফোন করেছিলেন। আপনি দেখুন সেই ছবি, মনে করিয়ে দিই আমরা।
এবার আসুন 2009 সালের 2রা জুন হিঙ্গলগঞ্জের একটা ত্রাণ শিবিরের কাছে কিছু দুষ্কৃতী, আবার বলছি দুষ্কৃতী শব্দটাই ব্যবহার করছি, হিঙ্গলগঞ্জের তৎকালীন সিপিএম বিধায়ক এবং কৃষক সভার নেতা গোপাল গায়েনকে ভয়ঙ্কর হেনস্থা করেন। 80-র কাছাকাছি বয়স, বর্ষিয়ার নেতার পাঞ্জাবিতে গোবর আর রাস্তার কাদা সেই তুলে একেবারে লেপে দেয়া হয়। তখন সিপিএম নেতারা আমাদের এবিপি আনন্দ স্টুডিওতে আসতেন না, তাতে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। কেন হবে? তীব্র ভাষায় দিনের পর দিন এই 78 বছরের বিধায়কের হেনস্থার আমরা প্রতিবাদ করেছি, দিনের পর দিন। যেদিন আপনাদের মনে থাকবে প্রয়াত রেজ্জাক মোল্লাকে হেনস্থা করা হয়, সেই দিনও এই পুরনো ঘটনা তুলে ধরেছি যে কিভাবে শুধুমাত্র এই সাধারণ মানুষের ক্ষোভ বলে জনপ্রতিনিধিদের, সাধারণ মানুষকে হেনস্থা করা হয় এই রাজ্যে। দেখুন, একজন বর্ষিয়ান বিধায়ক, সিপিএম বিধায়ক গোপাল গায়েন বন্যায় বিধ্বস্তদের দেখতে ত্রাণ কার্যের তদারকি করতে গেছেন এবং প্রবীণ এই সিপিএম নেতাকে চড়াও হয়, তার মুখে কালি মাখানো হয় এবং হেনস্থা হতে হয়। আমাদের সেই সময় মনে হয়েছিল যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত অশুভ একটা ইঙ্গিত। আজকে রেজ্জাক মোল্লার ঘটনায় আবার আপনাদের সেই ঘটনা দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে জনজোয়ারের মধ্যেও দাঁড়িয়ে আমরা প্রবল সমালোচনা করেছিলাম এই ঘটনার, কারণ আমাদের মনে হয়েছিল এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি হতে পারে না, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ অবধি হতে পারে না। 2011-য় তৃণমূল সরকার গঠন হলো। সেই সরকার গঠনের পর 2015 সালের 21শে নভেম্বর যখন ময়ূরেশ্বরের প্রাক্তন সিপিএম বিধায়ক ধীরেন লেটকে মাথা ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় কান ধরে বলতে বাধ্য করা হয়েছিল যে আমি আর কোনোদিন সিপিএম করব না, বুকে পেসমেকার বসানো সেই রক্তাক্ত বৃদ্ধের হেনস্থার প্রতিবাদ করেছিলাম এই অনুষ্ঠানে দ্বিধাহীনভাবে। দেখুন, পাশাপাশি দুটো জামানা এই জন্য দেখালাম যে আমার পরের বক্তা পার্থপ্রতিম বিশ্বাস নিশ্চয়ই মানবেন যে স্বতঃস্ফূর্ত জনরসের তত্ত্ব এত বিপজ্জনক যে যখন তখন বুমেরাং হয়ে যেতে পারে। এই রাজ্য বহুবার সেটা দেখেছে পার্থ। আবার বলছি, রাত অবধি এই তালিকা দীর্ঘ। তৃণমূল নেতাদের মুখে এই স্বতঃস্ফূর্ত জনরসের কথা একবার নয় বহুবার শোনা গেছে। ক্ষমতায় আসার পর ধরুন 2012-র 22শে ফেব্রুয়ারি তৃণমূল সিপিএম সংঘর্ষে উত্তপ্ত হয়ে গেছিল বর্ধমানের মির্জাপুর। ইট, বাঁশ, রড দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল প্রাক্তন সিপিএম বিধায়ক প্রদীপ তা এবং জেলা কমিটির সদস্য কমল গায়েনকে। ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের তৎকালীন মন্ত্রী ফিরহাদ হাকিম কি বলেছিলেন আপনাদের দেখাবো। বলেছিলেন এটা প্রতিরোধের ঘটনা, স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। উনি মারা গেছেন, কিন্তু প্রদীপ তার নেতৃত্বে ওই অঞ্চলে অনেকবার গন্ডগোল হয়েছে, ভাবতে পারেন। আর তৎকালীন আইনমন্ত্রী মলয় ঘটক কি বলেছিলেন আপনাদের মনে আছে? মলয় বলেছিলেন যে যারা সাধারণ মানুষ তারা প্রতিরোধ করে, ওরা গণরোষের শিকার। ভাবুন, রাজ্যের আইনমন্ত্রী আইন ভাঙাকে এবং দুটো মানুষের খুনকে স্বতঃস্ফূর্ত জনরোষ বলে জাস্টিফাই করছেন প্রকাশ্যে। আজকে তাদের মুখে আমাদের গীতার বাণী শুনতে হবে। দেখুন, ওই এলাকার যারা বাসিন্দা, যারা গ্রামবাসী বা যারা সাধারণ মানুষ, তারা প্রতিরোধ করে। দেখুন, পলিটিক্যাল হত্যাও নয়, গণহত্যাও নয়। যদি কোনো ডাকাত ডাকাতি করতে ঢোকে তো ডাকাতকে সেখানকার মব ধরে ঘিরে ধরবে না, গণরোষের শিকার। এটা একটা প্রতিরোধের ঘটনা, একটা স্বতঃস্ফূর্তের ঘটনা হয়ে গেছে। সেখানে মানুষ দাঁড়িয়ে বলেছে যে আর আমরা এই হারমার্টকে করব না। এবং যদিও উনি মারা গেছেন, কিন্তু প্রদীপ তার নেতৃত্বে অনেকবার এর আগে ওই অঞ্চলে গন্ডগোল হয়েছে। আমি কর্মফল বা কর্মা এখনকার পরিভাষা আমি সেসব কথা বলছি না, কিন্তু এবিপি আনন্দের আর্কাইভ সাক্ষী দিচ্ছে দিনের পর দিন এই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে বিরোধীদের পেটানো হয়েছে। শুধু বিরোধীদের কেন বলবো, সাংবাদিকদের। আমার সহকর্মী পার্থ তো 25 বছর বয়সে যখন এই সংস্থায় চাকরি নিল, 2012 সালের 28শে ফেব্রুয়ারি গাঙ্গুলি বাগানে সংবাদ সংগ্রহ করতে গেল, তৃণমূলের হাতে আক্রান্ত হলো, একেবারে ঘোষিত তৃণমূলের হাতে। কেউ তৃণমূলও পরে বলেনি আমাদের লোক নয়। সিপিএম পার্টি অফিসে তৃণমূল ভাঙচুর করছিল, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। সেইখানে পার্থপ্রতিম ঘোষ আমার সহকর্মী 25 বছর বয়সে সাংবাদিকতায় যোগ দিয়ে এখানে কভার করতে গেল। পার্থকে মাটিতে ফেলে নির্বিচারে ঘুষি লাঠি দিয়ে মারা হলো।
এবং তারপর এ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানে আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এ নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বলেছিলেন তিনি ভাবতেও পারবেন না। দেখুন, এটা মিথ্যে কথা আপনি সাজিয়েছেন, না করলেও আপনি সাজাবেন, এটা সাজানোটা আপনার স্বভাব। আমি খোঁজ নিয়েছি, নাথিং, কিচ্ছু হয়নি। আপনি নিজে করেছেন, সাজিয়েছেন। অনেকে কেস সাজিয়ে করে, 4-5জনকে দিয়ে, আপনি সাজিয়ে করেছেন, পরিকল্পিত। হ্যাঁ, একটা ছেলে 25 বছরের ছেলেকে হাসপাতালে কাটাতে হয়েছে দিনের পর দিন, সেটা সাজানো হয়েছে, উত্তর দিনে চলেছে দিনের পর দিন, এবং কি ট্যাগ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যা হয়েছে ঠিক হয়নি, কিন্তু কি ইতিহাস কি বলছে? পরিষ্কার ওনাদের নিজেদের আয়না কিন্তু ওনারা নিজেরা দেখতে পাচ্ছেন। মানে পার্থ কিন্তু উত্তর দিনাজপুরের চোপড়াতে ভোট কাভার করতে গিয়ে একই রকম শিকার হয়েছিলেন। শ্লীলতাহানির মামলা দেওয়া, একদম শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছিল। আপনার মনে থাকতে পারে যে বিধাননগর পুরো ভোটে একদিনে 22 জন সাংবাদিক রক্তাক্ত হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কী ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাগুলোকে কখনো ছোট ঘটনা, কখনো মানে জনরোষের কিছু হয়নি, অধিকাংশ ক্ষেত্রে তিনি ডিনাইল মোডে থাকতেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন, কিন্তু তিনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে বলছেন যে আমরা 4 তারিখে জেতার পরে আমাদের ডিজে চলবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অত দয়ালু নই। উনি দক্ষিণ 24 পরগনার ফলতাতে দাঁড়িয়ে বলছেন, শাহজাহান আমাকে বলছিল যে দাদা এই অঞ্চলে বিদ্যুৎ চুল্লি নেই, আপনি একটা চুল্লির ব্যবস্থা করে দিন। আমি বললাম যে হ্যাঁ, 4 তারিখে তো অনেকে আমাদের জয় হবে, তারপরে অনেকে হার্ট ফেল করবে এবং তাদেরকে তো সৎকার করতে হবে। আপনি ভাবতে পারেন একটা নির্দিষ্ট হিন্দু কমিউনিটির সৎকার হয়, সেই পার্টিকুলার কমিউনিটির দিকে ইঙ্গিত করে যে মানে তৃণমূল জিতবে, তারপরে মৃত্যু হবে, সেই মৃত্যু লোকগুলোকে নিয়ে তিনি শ্মশান করবেন, চুল্লিতে পাঠাবেন। কি ধরনের একটা পৈশাচিক মানে মানসিকতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল? পৈশাচিক। আমি আপনাকে বলছি, যদি 4 তারিখে যদি পরিবর্তন রাজ্যে না হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মধ্য দিয়ে অ্যাকচুয়ালি মানে আমি বলছি নরসংহার হতো পশ্চিমবাংলায়। 21 সালে মানুষ দেখেছে যে 5 দিনের মধ্যে কিভাবে 55-54 জন লোককে মৃত্যু হয়েছে, হাজার হাজার লোক বাড়ি ছাড়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে কথা বলছেন, কিন্তু 2021 সালে কার্যত মানে এগুলো সমর্থন করেছেন তারা দিনের পর দিন। হ্যাঁ, আমি যাব, প্রদীপ্তর কাছেও যাব, কিন্তু তার আগে যারা স্থানীয় মানুষ ওই সোনারপুর এলাকায়, তারা সম্পূর্ণ অন্য একটা ভার্সন দিচ্ছেন। তাদের বক্তব্য সরাসরি একজন এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, ইপ্সিতা কর্মকার। আমি ইপ্সিতাদির কাছে যাব, কিন্তু তার আগে একবার দেখে নেব যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন যে ভোটের সন্ত্রাসে বিজেপির হাতে দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে। সেই তৃণমূল কর্মীর নাম সঞ্জু কর্মকার। কিন্তু বিস্ময়ের, এইবার আমার তথ্যগুলো দেখুন, সত্যি কথা বলতে আমি বিচারক নই, আমি চিন্তামও না, ওই সোনারপুরে ইদানিংকালে অন্তত যাইনি, কিন্তু যে তথ্যগুলো উঠে আসছে সে তো মারাত্মক। স্থানীয় বহু মানুষ বলছেন যে এই যে সঞ্জু কর্মকার তৃণমূল কর্মী বলে তার মৃত্যু ঘিরে যেই জিনিসটা হলো, স্থানীয় মানুষের মধ্যে প্রবল প্রতিক্রিয়া হয়েছিল। তার কারণ স্থানীয় মানুষের বক্তব্য যে তার মৃত্যুর সঙ্গে কোনোভাবে রাজনৈতিক হিংসা, কোনোভাবে পোস্টপোল ভায়োলেন্স এবং কোনোভাবে বিজেপি বা অন্য কোনো বিরোধী দল, তৃণমূল বিরোধী দলের কোনো সম্পর্ক নেই। আবার বলছি, আমি জানি না, কিন্তু যে ডাক্তার তাকে দেখেছে তার অসুস্থ হয়ে যাওয়ার পর অন ক্যামেরা সেই ডাক্তারবাবু কি বলছেন আপনাদের দেখাবো, তারপর ব্যাখ্যায় আসবো। সরাসরি যিনি সোনারপুরের একেবারে প্রতিবেশী যে বাড়ির ঘটনা, যে বাড়িতে এই তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার থাকতেন, আমি প্রথমে দেখাবো ডাক্তারবাবু যিনি শেষ দেখেছেন সঞ্জু কর্মকারকে চিকিৎসা করেছেন, তিনি কি বলছেন। সঞ্জু কর্মকার একে আপনি 22 তারিখে দেখতে গেছিলেন? হ্যাঁ, 22 তারিখে দেখতে গেছি। কি বলেছিল বাড়ির লোক, কি অবস্থা? বাড়ির লোক, আমি গেলাম, ওরা বমি করছে, প্রচণ্ড বমি করছে, হ্যাঁ, আর মাথা ঝিমঝিম করছে, এইগুলো বললো। তো আমি বললাম ঠিক আছে, আর কি কষ্ট হচ্ছে? তো এইগুলো তো ওর বাবা আমাকে ডেকে নিয়ে গেল, আমি গেলাম, গিয়ে দেখলাম শুয়ে আছে, হ্যাঁ। তখন বমি টমি করেছে কিনা জানি না, তো বললো যে বমি আগে করেছে। ঠিক আছে, বমির ইঞ্জেকশন টান করলাম, কোনো আঘাত টাঘাত লেগেছে? তো বলছে না, তো মাথায় আঘাত টাঘাত লাগে না তো, যে বমি টমি করছে? তো বলছে না। বলছে যে বডিটা প্রচণ্ড ঠান্ডা, প্রেশারটা দেখতে গিয়ে দেখছি প্রেশারটা প্রচণ্ড হাই। তা বললাম আমি দিচ্ছি বমির ইঞ্জেকশান, হ্যাঁ, কিন্তু যদি শরীর খুব খারাপ লাগে কিন্তু হসপিটালে নিয়ে চলে যাবেন। এই 22 তারিখে, 22 ওই
হ্যাঁ 22 তারিখে। যখন জিজ্ঞেস করলেন কেন বমি করছে বা কি হয়েছে কিছু বলতে পারেন? না, কিছু বলতে পারেন। আপনার দেখে কি মনে হয়েছিল? আমার কাছে আমি মনে করলাম ও একটু, আমি যে সঞ্জু কী হয়েছে তোর, তা বলছে যে সঞ্জু আমার যেন মাথাটা কেমন করছে আর বমি আসছে বারবার করে। তা আমি বলছি তাই, ঠিক আছে ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কোনো আঘাত টাঘাত লেগেছে কোনো কিছু, তা বলছে না কোনো আঘাত টাঘাত নেই, কিছু নেই। তারপরে আমার মনে হয় তুই মটর খেয়েছিস না গাঁদাটাতে খেয়েছিস, তো কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তা বলছে না দাদা আমি তো ঠিক আছি। মানে আপনার দেখে মনে হচ্ছিল ড্রাউজি খুব? হ্যাঁ খুব ড্রাউজি, এই হ্যাঁ এইটাই। আচ্ছা, তারপরে আপনি প্রেসক্রাইব করলেন হাসপাতালে যদি হসপিটাল নিয়ে চলে যাবেন, হ্যাঁ কোনো অসুবিধা হবে। অর্থাৎ সঞ্জু কর্মকার, আপনারা জানেন মৃত্যুকালীন জবানবন্দির খুব আইনত গুরুত্ব আছে। এই ডাক্তারবাবুকে নিজেই বলেছেন যে কেউ তাকে আঘাত করেনি, তাহলে পোস্টপোল ভায়োলেন্সে বিজেপির হাতে সঞ্জু কর্মকারের মৃত্যু হলো কি করে, নাকি এর পেছনে আসল গল্পটা কি? দেখুন, এই সঞ্জু কর্মকারের আত্মীয় ঈপ্সিতা কর্মকার, যিনি প্রতিবেশীও বটে এবং ওই ঘটনার অন্যতম সাক্ষী, আমি সরাসরি তার কাছে যাব। আমি প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই মৃত্যু নিয়ে আপনাদের কি বক্তব্য? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ঈপ্সিতা দেবী, হ্যাঁ একদম পরিষ্কার শুনতে পাচ্ছি। আপনাদের কি বক্তব্য সঞ্জু কর্মকারের মৃত্যু নিয়ে? বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে সঞ্জু কিন্তু সুস্থ ছিল। সকালবেলা 8টার সময়, মানে 22 তারিখের ঘটনা, শুক্রবারের ঘটনা, সকাল 8টার সময় ও চায়ের দোকানে গিয়ে সিগারেট নিয়ে এসছে। আসার পর বাড়িতে এসছে, সবাই দেখেছে, পাড়ার লোক, বাড়িতে ঢুকেছে, দিব্যি সুস্থ ছিল, কোনো রকম অসুস্থ না। তারপর সকালবেলা 11:30টার সময় আমার কাকি শাশুড়ি মানে সঞ্জুর মা যখন আমাকে ডাকতে আসলেন, মানে কাউকে পাড়ার একজন প্রতিবেশীকে দিয়ে আমাকে যখন ডাকতে আসলেন, তখন গিয়ে দেখছি সঞ্জু মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে। মানে একদম, মানে সঞ্জুকে দেখে মনে হচ্ছে ওর একদম কিছুই নেই ওর শরীরে, পুরো একদম নিথর একটা দেহ চাদরে মুড়ে বাড়ি থেকে বার করছে। ও সঞ্জুর বোন ছিল, বোনের বর ছিল, আর একজন ড্রাইভার ছিলেন। সে নিয়ে আমি বললাম যখন, কাকিমা কি হয়েছে সঞ্জু? তখন বলছে যে জানি না, আমাদের সাথে কথা বলতে বলতে বসে পড়লো, আমি তো সকালবেলা পড়ে গেছি। তো আমি বললাম তুমি পড়ে গেছো তো সঞ্জু? বলছে কথা বলতে বলতে বলছে বমি করছে, মাথা যন্ত্রণা বলে বসে পড়লো, বসে পড়েই অজ্ঞান হয়ে গেল। আমি তখন বললাম তাহলে মুখ থেকে গাঁজা বেরোচ্ছে কেন? ওর তো মনে হয় স্ট্রোক হয়েছে। বলছে না না ওইসব কিছু না। আমি ও কি কিছু খেয়ে ফেলেছে বিষাক্ত জিনিস? ও এরকম করছে কেন? ওর মার কোনো প্রতিক্রিয়া ছিল না। ওর মা বরঞ্চ হাসতে হাসতে বলছে না না ওরা সব দেখে নেবে। আমি মনু ডক্টরকে নিয়ে এসেছি, ও ট্রিটমেন্ট করে গেছে, এখন যা করার ওর বোন শিশু মঙ্গলে নিয়ে যাচ্ছে, সব দেখে নেবে। হ্যাঁ, অর্থাৎ আমি খুব স্পেসিফিক্যালি জানতে চাইছি, অর্থাৎ এই সঞ্জু কর্মকারের মৃত্যু, যে কোনো মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক, এই মৃত্যুর সঙ্গে কোথাও বিজেপির আঘাত বা পোস্টপোল ভায়োলেন্স, মানে ভোট পরবর্তী হিংসা, বিজেপির মেরেছে, এই রকম কোনো বিষয় ছিল না? মানে আপনি যে গল্পটা বলছেন, আর অভিষেক যে জন্য সোনারপুরে ছুটে গেলেন যে তাদের এক কর্মী সঞ্জু কর্মকারকে বিজেপি খুন করেছে বারবার বলছিলেন, সেটার সঙ্গে এই যে গোটা ভার্সনটা আপনি যে ঘটনাবলীগুলো পরপর বললেন সেটা তো মিলছে না। দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে সঞ্জু একজন পাড়ার অ্যান্টি সোশ্যাল ছিল। আমি ও নিজের বৌদি হয়ে বলছি, ও যত রকমের দুষ্কৃতিমূলক কাজ করত, যেমন রাস্তার মধ্যে ওপেন মদ খাওয়া, গাঁজা খেত, ইভেন জমির দালালি বলতে একটা জমিকে কিনে বারবার বিক্রি, মানে মালিককে কোনো রকম ইনফরমেশন দিত না। তারপরে হচ্ছে মারামারি, এর সাথে মারামারি, তার সাথে মারামারি, অফেন্সিভ কথাবার্তা এগুলো বলতো। মানে ভোট যেদিন হয়েছিল 28 তারিখ, আমাদের পাড়ায় 26 তারিখ পোস্টার নিয়ে খুব ওর সাথে মানে কথা কাটাকাটি হয়। আমাদের পাড়ার যে অনিতা বোস কাউন্সিলর, তার বর বাবলা বোস আমাদের বাড়িতে আসেন এবং আমাদের প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বলছে যে লাভলি মৈত্র, আমাদের এখানে যে বিধায়ক, বলছে তার বাড়িতে মানে তার পোস্টার ছেঁড়া নিয়ে। তো আমরা সবাই কম বেশি ওয়ার্কিং ওমেন, আমাদের এত সময় নেই যে পোস্টার ছিঁড়ব। তখন এই এক কথা দু কথা হতে হতে বলছে যে 4 তারিখের পর গু তুলে খাওয়াবো, কুকুর বিড়ালের গু তুলে আমাদের খাওয়াবে, 4 তারিখের পর মেরে ফেলবে, এরকম হুমকি দিয়েছে।
সঞ্জু দাঁড়িয়েছিল, সেখানে সঞ্জুর সাথে আরও কজন ছিল, অজয় ছিল, বাবুসোনা ছিল, তারপরে জয় সেনগুপ্ত ছিল। জয় সেনগুপ্তর মদতেই এই কাজগুলো করা হতো। আর জয় সেনগুপ্ত ছিল আমাদের সোনারপুরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ, অনিতা বোসের খুব ঘনিষ্ঠ। আচ্ছা, বেশ, এইখানে আমার পরের প্রশ্ন থাকবে যে দেখুন, মৃতের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, মৃত ব্যক্তির চরিত্রের ভ্যালু জাজমেন্ট আমি করতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেদিন তো ওই 9 নম্বর ওয়ার্ডে আপনারা সবাই ছিলেন। তৃণমূলের মূল অভিযোগ হচ্ছে বিজেপি ওখানে লোক জড়ো করে এবং তারা পরিকল্পনা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে, এমনকি তাকে খুনের চেষ্টা হয়। সেই যে বিক্ষোভটা যারা দেখালো, বিক্ষোভের পদ্ধতি নিয়ে আমি আবার বলছি আমার প্রবল আপত্তি আছে, কিন্তু বিক্ষোভটা কারা দেখালো? সত্যিই কি ওখানে বহিরাগত লোকজন করলো নাকি স্থানীয়রা করলো আর বাইরে থেকে বিজেপি লোক পাঠিয়েছিল? আপনাদের কি মানে, তার কারণ ইউ আর দ্য বেস্ট জাজ, আপনারা ওই মাটিতে দাঁড়িয়েছিলেন, ওই পুরো ঘটনাটা আপনাদের চোখের সামনে হয়েছে, একটু যদি আমাদের বলেন। আমরা সবাই পাড়ার সব, কারণ ওখানে বহিরাগত বা বিজেপি কোনো রং দলীয় পতাকা ওখানে ছিল না। আমাদের একটাই বক্তব্য ছিল, একটা অ্যান্টি সোশ্যালের জন্য যদি অভিষেক ব্যানার্জি এত দূর আসতে পারে তাহলে অভয়ার কেন বিচার হয়নি? আমাদের সবার একটাই বক্তব্য ছিল, কোনো দলীয় পতাকা দলীয় রং এখানে ছিল না। আমরা সবাই পাড়ার, সব মহিলা সব পুরুষরা সব এক হয়েছি, সব পাড়ার। আপনি আমাদের সঙ্গে থাকুন ইপ্সিতা, আমি দ্রুত একবার দর্শকদের দেখাবো। দেখুন, রাজনৈতিক পরিচয় এটা আরেকটা কনফিউশনের পার্ট। তার কারণ একদিকে বিজেপি নেতাদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে কিছু লোকের যাদের গ্রেফতার করা হয়েছে, আবার একেবারে পরিচিত তৃণমূল কর্মীরাও রয়েছেন। সুতরাং এই ছবিটা আমি এই জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ ইপ্সিতা ওই লাভলি মৈত্রের লোকজন ইত্যাদি এইসব কথা বললেন। এই একই কথা কিন্তু যাদের পুলিশ গ্রেফতার করেছে তাদের একাধিক তৃণমূল কর্মীও আছে। আমি গোটা বিষয়টা একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের সামনে রাখবো। আমি আবার বলছি, এই বিভ্রান্তি দূর হওয়া খুব দরকার, তার কারণ সেদিন কি ঘটেছিল সভ্যতার স্বার্থে, হিংসাকে দূর করার স্বার্থে পুরোটা একেবারে স্বচ্ছ হওয়া খুব জরুরি। দেখুন কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতেন? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया है। ये है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকর ভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা, অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, তাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্তর স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসাবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে।
সোনারপুরের ঘটনায় শনিবারই শতপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে, তার মধ্যে রয়েছে আকাশ গায়নও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসত। তৃণমূলের হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে, ওই বলতো বস এইরকম কাউন্সিলর, মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। ওই পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়ন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন 2011 বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে। আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের অ্যারেস্ট করলেন। আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের শতপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, ওই 9 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে আমরা এ নিয়ে কথা বলেছি। একেবারে যারা ওখানে ছিলেন, যারা এই পরিবারটা অর্থাৎ সঞ্জু কর্মকারের প্রতিবেশী, তাদের সঙ্গে কথা বলছি। কি বলছেন তারা এই মৃত্যু নিয়ে, এই ধোঁয়াশাটা কাটাতে তাদের বক্তব্য আমরা সামনে আনছি। দেখুন, দিন মোড়ে যায় তার আগের দিন আমি ওকে দেখেছি রাস্তায় 9টা 9:30 রাত্রির, তখনও দাঁড়িয়ে ওপেন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, একদম আমাদের এই ঢালাই রাস্তার কোনাটা আমি ওকে দেখেছি। তাহলে সেখানে দাঁড়িয়ে ও কি করে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে 7 দিন ধরে। যেদিন মরে গেছে সেদিন সকাল 8টার সময় সিগারেট কিনে নিয়ে বাড়ি ঢুকেছে, অথচ বলছে নাকি বিছানায় শয্যাশায়ী ছিল, এত মার খেয়েছে। ও এতদিন ধরে যদি এত মার খেয়ে এত অসুস্থ থাকবে, তাহলে ও কোনো মেডিকেল করেনি, কোনো ডাক্তার দেখায়নি, কারোর বিরুদ্ধে কোনো এফআইআর কেন করেনি? মদ গাঁজা খাওয়া এইসব সমস্যাটা ছিল। তৃণমূলের লোকেদের কিছু ছেলেরা থাকে যারা কাজকর্ম কিছু করে না, এদেরই হয়ে কাজ করে, সেরকম টাইপেরই কাজ করতেন উনি। ও তো ড্রিঙ্কস করে প্রচুর, তারপরে তো আরো জুয়া সাট্টা যা কিছু খেলা সব কিছুই করে। ও ছেলে হিসাবে কোনো ক্রমে ভালো না। সঞ্জু কর্মকার এক সময় পাড়ায় যা উৎপাত করেছে টিএমসির আমলে, বলার মতন কিছু নেই। ঘরে ঘরে বাড়ি গিয়ে থ্রেট করে সে 4 তারিখ আসুক, তারপর দেখবো তোর মা বোনেরা কি করে রাস্তায় বেরোয়, আমি হোটেল বুক করে রাখছি, তুলে নিয়ে যাব, এইসব বলতো। পাড়ায় অত্যাচার করতো, মদ গাঁজা খেত, আরো ওর নামে অনেক দুষ্কর্ম রয়েছে। তার বাড়িতে এসছে, সে তো নিজে একটা অ্যান্টি সোশ্যাল। বিভিন্ন রকম উৎপাত, বিভিন্ন রকম বাজে কাজ, জমি 10 বার করে সাধারণ মানুষকে তার জমি নিয়ে, মানে একটা জমি 4-5 বার করে বিক্রি করা, এখানে প্রত্যেককে জানে। যত রাজ্যে উল্টো পাল্টা কাজ, মদ খাওয়া, ওপেন গাঁজা খাওয়া, মেয়েদের দেখলে উল্টো পাল্টা ভাবে গালাগালি করা, এই সমস্ত কাজ করেছে। তার বাড়িতে অভিষেক ব্যানার্জি কেন? আমার কাছে এটাই কথা। তাহলে কি ওই মাতালের সাক্ষী চোর দিতে এসছে? তাহলে চোরের সাক্ষী মাতাল কথাটাই কি সত্যি হয়ে গেল? মানুষকে হুমকি দিত এবং আমাকে 20-25 জন মিলে এসে ওই 23 তারিখ এপ্রিল মাসে আমাকে এসে হুমকি দেয় এবং আমার গ্রিল ধরে আমাকে মানে মারবে এইরকম উদ্যত হয়েছিল। বলেছিলেন যে 4 তারিখের পরে 12টার পরে সব দেখে নেব এবং ভৌমিক পার্কের ওইদিকে সব গুলি করে দেবে, এইরকম গুলি। সঞ্জু বলেছিল সবাইকে গুলি করে দেবো। মতপথকে তো এটা আমরা প্রত্যেক দিন আমরা দেখতে পারতাম, রাত্রিবেলা যখন ভালো ছেলে হিসাবে ছিল না, তো সে তো আমরা খারাপ ছেলের জন্য এত দূর থেকে উনি আসবে আমি এটা ভাবতেই পারি না। যার জন্য আসবে সে তো ভালো ছেলে হওয়ার দরকার, তার জন্য তো মানুষের সিম্প্যাথি করে। আমাদের পাড়ার ছেলে, ওর প্রতি আমাদের সিম্প্যাথি নেই, তাহলে ও অভিষেকের সিম্প্যাথিটা হবে কি কারণে? শুধু খালি পলিটিক্যাল ম্যাটারে ও এসেছিল। আমি আবার ইপ্সিতার কাছে যাব। ইপ্সিতা, একটা জিনিস খুব স্পষ্ট, আমি আবার বলছি যে মৃত, তার অবশ্যই আত্মার শান্তি কামনা করব, তার চরিত্রের ভ্যালু জাজমেন্টে আমি যাচ্ছি না, কিন্তু
কোথাও কি এই মানুষের, একজন মহিলা, একজন পুরুষ, আরও একজন, তারা বলছেন যে এই রকম একজন এলিমেন্টের বাড়িতে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে? এই সেদিনের মানে এই বিক্ষোভটা কি এটা অন্যতম কারণ ছিল, মানে সেই জন্য মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন? একদমই তাই সুমনদা, আমাদের বক্তব্য ছিল যে যদি একটা ভালো মানুষ মরতো বা সৎ মানুষ মরতো, অভিষেক ব্যানার্জি সিম্প্যাথি দিতে আসতো, দেখতে আসতো, হ্যাঁ আমরা সবাই তাকে ভালোভাবে সংবর্ধনা করতাম। যখন একটা মাতাল, দুষ্কৃতী, সব রকমের অসৎমূলক কাজে ও যুক্ত, তাকে দেখতে এসছে, আমাদের জনগণ কি ছেড়ে দেবে? আমি দ্রুত একবার প্রদীপ্তর প্রতিক্রিয়া যাব। ইতিমধ্যে কতগুলো ছবি আমার ফেসবুকেও দিয়েছি, আমার দলের তরফ থেকেও বিভিন্ন ফেসবুকে দেওয়া হয়েছে যে কে বা কারা ওখানে উপস্থিত ছিল। যে ছেলেটা ঢিল মারলো অভিষেকের ঠিক এখানে এসে লাগলো, ভয়েজারে আটকে গেল, সেই ছেলেটা গ্রেফতার হয়েছে, এখনো গ্রেফতার হয়নি। যে ব্যাঙ্কোয়েট হলে, পরিষ্কার সেই ভিডিওগুলোও আমরা ছেড়েছি, যে ব্যাঙ্কোয়েট হলে একটা পরিকল্পিতভাবে যে কিভাবে কি বলতে হবে, দেখবে সবার মুখের একটা কথা যে এখানে আসতে পারো, অভয়ের বেলায় যেতে পারোনি কেন, একটা পরিষ্কার কথা বলা হচ্ছে, এবং সেটা অভিষেক যাওয়ার দিনকে বলা হচ্ছে। বেসিকটা যে ওনারা সবাই বলছেন যে এই মৃত্যুর সঙ্গে বিজেপি কেন, কোন রাজনৈতিক দলের যোগ নেই, উনি অসুস্থ হয়ে মারা গেছেন। এমন কি তুমি যিনি শেষ দেখেছেন, তুমি তো জানো মৃত্যুকালীন জবানবন্দির গুরুত্ব আছে, সেই ডাক্তারবাবু অবধি বলছেন, ডাক্তারবাবু জিজ্ঞেস করেছিলেন, বলেছেন না আঘাতে আমি কোনো আঘাত হয়নি, সেই রোগী নিজে বলছে। প্রথম পার্টে নির্দিষ্টভাবে আমরা যে কর্মীদের ছবি তুলে ধরেছি, এই যে আকাশ নামে রূপাদি ওখানে অভিষেককে বাঁচানোর জন্য কাতরভাবে ফোন করেছেন, সেই আকাশের ছবি রয়েছে রূপাদির সঙ্গে। না আমি সব বুঝলাম, তুমি বলছো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনা, আমি বলছি যে এই ঘটনাটা যে ওর মৃত্যু বিজেপির হাতে হয়েছে কিনা সেটাই তো বেসিক তদন্তের না, বেসিক ফ্যাক্টটা। না বেসিক ফ্যাক্ট দেখো, এখানে বসে বেসিক ফ্যাক্ট আমরা জানতে পারি না, তাহলে সেইটা 56 জনের মৃত্যু কিভাবে হয়েছে সেটাতেও আনতে হবে। দু নম্বর কথা হচ্ছে যে তাহলে আমাকেও বলতে হবে যে তৃণমূল, না এক সেকেন্ড, না জিনিসটা বলি, তোমার কাছেই যাচ্ছি যে এসআইআর নিয়ে সত্যি তো বহু মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তৃণমূল কার্যত এসআইআর এবং তার আগে নোটবন্দির ক্ষেত্রে লাশের রাজনীতি করেছে তৃণমূল। ডায়রিয়াতে মারা গেলেও তৃণমূল কাউন্সিলর গিয়ে বলেছেন যে এসআইআর এর উদ্বেগে মারা গেছে, দিনের পর দিন এই জিনিস হয়েছে। একজন এসআইআর এর দ্বিতীয় যে ভদ্রলোক হসপিটালাইজড হয়েছিলেন, তিনি মারা যাননি, তার জবানবন্দিও আমরা দেখেছি। না আমি তো আবার বলছি এসআইআর এর তো প্রচুর মানুষ উদ্বেগে মারা গেছেন, কিন্তু আমি বলছি তৃণমূল সেটাকে নিয়ে রাশের রাজনীতি করেছে, সংখ্যাটা 20 হলে 120 বলেছে, দিনের পর দিন এই রাজনীতি আমরা বিস্মিত হই না, তৃণমূলের এটা চেনা রাজনীতি। তার কারণ মুকুল রায় তৃণমূলের শীর্ষ পদে থাকার সময় প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে গরমকালে ভোট হলে মীরা পান্ডের বাড়ির সামনে লাশ নিয়ে আমরা আটকে দেবো দরজা। তৃণমূল লাশের রাজনীতি করে, এটা নিয়ে আমার কিছু বক্তব্য আছে, বিজেপি কিনা এত কথা বলছে। দেখুন অভিষেক ব্যানার্জি কবে সেই কর্মীর বাড়িতে যাচ্ছে, আপনি খালি টাইমগুলো দেখুন। যেদিন সিআইডি নোটিশ ধরাতে গেল এবং দেখা করতে বলল, তার একদিন পরে হঠাৎ করে অভিষেক ব্যানার্জির মনে হলো যে তার কর্মী আক্রান্ত হয়েছে বা মারা গেছে, তার বাড়িতে যেতে হবে। তার আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যদি কেউ সত্যি আপনাদের ঘর ছাড়া থাকে ডিজিপিকে জানান, ডিজিপি তাকে ঘরে পৌঁছে দেবে। তৃণমূল কংগ্রেস এখন অব্দি কোনো লিস্ট ডিজিপিকে দেয়নি। আচ্ছা অভিষেক ব্যানার্জি যে রাস্তা দিয়ে যাচ্ছে আপনারাই দেখাচ্ছেন, পাড়ার লোকজন কি বলছে, যে মারা গেছে সেটা বড় কথা না, অভিষেক ব্যানার্জি কি করছে সেটা দেখুন। যে রাস্তাটা সেটা কিন্তু গলি নয়, সেখানে কিন্তু 4 হুইলার যেতে পারে। অভিষেক ব্যানার্জি এক জায়গায় গাড়ি থামিয়ে মোটর সাইকেলে উঠলো এবং মোটর সাইকেলে উঠে ওই ভিড়ের মধ্যে যাচ্ছে, এবং এই যে পাড়া প্রতিবেশীরা কি বলছে সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যাওয়ার পরে যখন এরকম একটা ঘটনা ঘটলো, অভিষেক ব্যানার্জি প্রথম কথা হচ্ছে বিজেপি করেছে। তো এই যে পুরো বিষয়টা, এই পুরো একটা শেষ কথা বলতে চাই, অভিষেক ব্যানার্জি ভালো করে মনে রাখুন, তৃণমূল এই বিজেপি কর্মীদের ভদ্রতাকে দুর্বলতা মনে করবেন না, আপনারা বিজেপি কর্মীদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেভাবে তৃণমূল কংগ্রেসের একদল কর্মী যেভাবে এই জিনিস করছে, এখনো বিজেপি কর্মীরা কিন্তু তাদের ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না।
না না, আমার এটা শুনে না বাবা শব্দটা ভেতর থেকে চলে এলো। বাবা তো আসবে, না না, বাবা তো আসবে। চিৎকার করো না দাদা, তার এখন কারণ তোমরা 21 এর বয়সে ক্ষমতায় তোমরা আছো। করেছো। এই তো, তাহলে সেগুলো তো 21 তোমরা ফাইল বয়সে করবে। তোমরা করেছো। কেন 16 পরে হয়নি, 18 হয়নি? দেখুন, পোস্ট পল ভায়োলেন্স একটা জিনিস, কিন্তু আমি রুট কজে ঢুকতে চাইছি যে সত্যিই কি সঞ্জু কর্মকার বিজেপির হাতে খুন হয়েছিল, আর সেইটা না হওয়াতে কোনোভাবে কোনো ফ্যাক্টর কাজ করেছে আমি জানি না। আমি আবার বলছি, যদি ডাক্তারবাবুর অংশটা না পেতাম, ডাক্তারবাবু সাক্ষাৎকার দিতে রাজি না হতেন, শুধু সাধারণ মানুষের বক্তব্য আনতামই না। কিন্তু যেখানে ডাক্তারবাবু বলছেন, তার রোগী বলেছেন তার কোনো আঘাত লাগেনি, সেখানে একেবারে পোস্ট পোল ভায়োলেন্সে মৃত এবং বিজেপির হাতে খুন হওয়া, আমার সংশয় রইল বিষয়টা। তফাৎটা আমি বলি, 21 সালে আপনার স্টুডিওতে চিৎকার করেছি যখন পোস্ট ইলেকশন ভায়োলেন্সে একের পর এক বিজেপি কর্মী মারা যাচ্ছিল। আমি, আপনার মনে থাকতে হবে, আমি চিৎকার করছি, কুণাল ঘোষ আমাকে করছে, সমালোচনা করছেন। আমি কিন্তু বলবো যে অন্ততপক্ষে নতুন সরকার এই ঘটনা ঘটার পরের দিনই অ্যারেস্ট করেছে, 5 জনকে অ্যারেস্ট করেছে। এবং শুধু তাই নয়, আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে বলেছেন যে আইন নিজের হাতে নেবেন না, কোনো বিজেপি কর্মী কোনোভাবেই আইন নিজের হাতে নেবেন না, মানে যা কিছু হবে পুলিশের মাধ্যমে এবং আইনের মাধ্যমে হবে। অন্তত দেখুন, ইতিবাচক বার্তাটা দিতে পেরেছে। আমরা কি দেখে যাব, নজরুলদার কাছে যাব, তার আগে একটাই কথা বলবো নজরুলদা, হাওড়ার উদয়নারায়ণপুরে দিনের পর দিন এই পোডিয়ামে মুখপাত্ররা, তারপর স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে সিআরপিএফ এর ধাক্কায় মানুষ মারা গেল। ফুটেজ রিলিজ হলো, দেখা গেল একজন ভদ্রলোকের হার্ট অ্যাটাক করছে, সবার আগে সিআরপিএফ কর্মী ভোট দিতে গিয়ে দৌড়ে তাকে বাঁচাতে আসছেন, আর বলছে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এই লাশের রাজনীতি ডে ইন অ্যান্ড ডে আউট তৃণমূল করেছে। আমি একটা নোটবন্দিতেও করেছে। একটা কথা বলবো, যে 2021 সালের কথা বিশ্বনাথবাবু বললেন, তো ডিজির রিপোর্ট কোট করে জাতীয় মানবাধিকার কমিশন যে ফিগার দিয়েছিলেন, 49 দিনে 1934টা কেসের কথা বলেছেন, তার মধ্যে 29টা মার্ডার ছিল এবং 12টা রেপ এবং সেক্সুয়াল অ্যাসল্ট ছিল। তো এখন এই যে প্রদীপ্তরা যেটা বলছেন, কোটা মার্ডারের কথা বলতে পেরেছেন, আমি সত্য মিথ্যা বলছি না, তো তখন বিধানসভায় আমার কথাটা শুনুন, বিধানসভায় তো ডিজির কাছে লিস্ট দেওয়ার কথা ছিল তৃণমূলের, তো ডিজির কাছে এরা দিতে বলছে, দিতে পারছে না, না হলে দেবে কোথায় থেকে? কিন্তু ডিজির রিপোর্ট থেকে তো জাতীয় মানবাধিকার কমিশন দেখিয়েছিলেন যে 29টা মার্ডার। তখন কোথায় ছিলেন আপনার তৎকালীন মুখ্যমন্ত্রী? বলেছিলেন একটাও ঘটনা ঘটেনি। আপনাদের তো লজ্জা করা উচিত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, এই মুহূর্তের বড় খবর, এমএলএ হোস্টেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন শিউলি সাহা এবং জাভেদ খান। আই রিপিট, বারবার এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এমএলএ হোস্টেল, কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল, আমরা প্রত্যেকে জানি সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার সঙ্গে বৈঠক করছেন শিউলি সাহা, জাভেদ খান। হ্যাঁ, শিউলি সাহাকে দেখতে পাচ্ছি, কি বলছেন শিউলি সাহা একবার শুনে নেব। তাই পোস্টাল নাম্বারটা কি কত এটা দেখতে, যাদের দুজনের সাথে দেখা হলো দুজনেই তো সাসপেন্ড হয়েছেন, পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া, এমনি দাঁড়িয়ে আছেন, কথা হলো। উনি বহিষ্কৃত বিধায়ক, বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কার, দল থেকে দল থেকে বহিষ্কৃত, বিধায়ক বহিষ্কৃত নয়। আমি নতুন ঘর পেয়েছি, দেখতে এলাম, কিছু না, আমি হাই হ্যালো করলাম, ওরা কিছু বললো না, ওরা এসছে কথা বলো। দেখুন, কথায় বলে শব্দ ব্রহ্ম। শিউলি সাহা বলছেন বিধায়ক বহিষ্কৃত নয়, দল থেকে বহিষ্কৃত। আমি দ্রুত একবার দেখবো যে হ্যাঁ আপনাকে বলছি, হ্যাঁ, একেবারে তৃণমূলের মানে লেজিসলেটিভ পার্টির বিভাজনের ইঙ্গিত স্পষ্ট। শিউলি সাহার মানে যদি ট্র্যাক রেকর্ড দেখেন, যেভাবে ও মুকুল রায় মানে শুভেন্দুদের কাছাকাছি ছিল এবং যেভাবে ঋতব্রতরা একটা লবি তৈরি করছে, তাতে কিন্তু মানে লেজিসলেটিভ পার্টি যে বিভাজন এবং তাতে সংখ্যা ক্রমশ বাড়াচ্ছে, যেভাবে তৃণমূল কংগ্রেসের কিন্তু লেজিসলেটিভ পার্টি ধরে রাখাটা খুব চাপের হবে। বেশ, আমি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে ঠিক কি বলেছেন দেখাবো। ক্ষণিকের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেবেন না কারো কথায়, আর সিদ্ধান্ত দিচ্ছে একজনকে
আগে সিপিএম দল করত, নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে। সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। যারা রোজ গিয়ে বিজেপিকে মিট করছে এবং বিজেপির কথা মতো সবাইকে ডেকে ভয় দেখাচ্ছে। এর মধ্যে একজন সাংসদও আছেন, তিনি আবার অন্যান্যদের সাথেও যোগাযোগ করছেন। অপরাধটা কি না, তিনি তার ছেলের টিকিট চেয়েছিলেন। তো সবার কি শুধু বাবা মা এমপি হবে, এমএলএ হবে, তার ছেলে মেয়েরাই টিকিট পাবে, আর কেউ পাবে না? আমি একজন এমএলএ ছিলাম, অভিষেক একজন এমপি ছিলেন। আমাদের এত বড় পরিবার, প্রায় 50 জন আমাদের পরিবারের মেম্বার আছে। আর এক একটা পরিবারে তো 4 ভাই এমএলএ এমপি হয়েছে। সেগুলোর কৈফিয়ত কে দেবে? তাও হ্যাঁ, পার্টি যদি মনে করতো নিশ্চয়ই দিত। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে, আপনি দলের এমপি হয়েছেন দলের সিম্বলে, আর আজকে আপনি দলের বিরোধিতা করলে, আপনি যদি সেন্ট্রাল ফোর্স চেয়ে কারো কাছে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে দলে রাখার কি দরকার? আমি জানি না, নাম না করে পরোক্ষে কাকলি ঘোষ দস্তিদারের দিকেই তো মনে হলো তীরটা। কিন্তু আমি বলছি প্রদীপ্ত, এমনি পরিবারবাদের কোটাটা তৃণমূলে ঠিক কিরকম? মানে একটা পরিবারে 2 পিস? না, আমি ভাবছিলাম এই পরিবারের কোটাটা সত্যি কিরকম। এই পরিবারের কোটা যখন আসছিল, তখন কিছুক্ষণ আগে পরিবারের একজনকে দেখানো হলো, বাবা মাকে দেখানো হলো না। বাবা মা তোমার জানি নাকি? না না না, বাবা মা বাড়িতে নেই। তারা তৃণমূল আশ্রয় আছেন কিনা জানি না, তারা বাড়িতে নেই। ওই আক্রমণের পরে সেই বাবা মা, পরিবারতন্ত্র কি হবে আমি জানি না। মানে এখানে আত্মীয়কে পরিবার দেখানো, না না, পরিবার মোটেই দেখানো হয়নি। আমি স্থানীয় মানুষ হিসেবে এনেছিলাম। তোমায় আমি জানিয়ে রাখি প্রদীপ্ত, যে কারণে ওনার সম্পর্কটা আমি জানতাম না বলে বলিও নি, নিজেই বললেন বৌদি বলে। আমি ওকে প্রতিবেশী হিসেবে রেখেছিলাম। সেটাই বলছি যে প্লিজ এরকম বাবা মার বক্তব্যটা যদি আমরা জানতে পারতাম, তাহলে বাবা মাকে তার জন্য প্রকাশ্যে বাড়িতে থাকতে হবে। তারা তৃণমূল আশ্রয় বা লুকিয়ে রেখেছো কিনা জানি না, ক্যামাক স্ট্রিট বা কালীঘাটে রেখেছো নাকি? গত পরশু অবধি তো বাড়িতে ছিলেন। হ্যাঁ, গত পরশু। না না, এই ঘটনা তো আজকে। আমি কি বলছি, যে বক্তব্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হওয়ার পর। কিন্তু মৃত্যুটা নিয়ে কথা যখন হচ্ছে, সেই মৃত্যু নিয়ে বাবা মার বক্তব্য দেখানো যাবে না। আমি কি বলছি না, আমি পরিবার। আরে তৃণমূল দলটা ভেঙেছে, তোমার নিজের যুক্তিবোধটা ভেঙো না, হৃদয়টাকে মজবুত রাখো। আমি জানি তোমার দুঃখ হয়েছে যে ঋতব্রত টিকিট পেয়েছে, তুমি পাওনি। আমি জানি তোমার দুঃখ হয়েছে কাকলি ঘোষ দস্তিদার টিকিট পেয়েছে, তুমি পাওনি। কিন্তু তা বলে স্যারটা টেনো না। স্যারকে যা 4 তারিখের আগে এই স্যারকে যা অপমান করতে, আর স্যারটার বলো না। আমি স্যারকে কোনোদিন অপমান করিনি। আজকে স্যার প্রমাণ করে দিয়েছেন যে আমি যেটা সেদিনকেও বলেছিলাম, আজও স্যার সেটা। এরকম কোনো মানে আমি বলছি কোনো আইনে নেই যে ডাক্তারের বক্তব্য দেখা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি উইথড্র করলাম। আমাদের ভালো লাগছে নতুন সরকার আসার পরে বিশ্বজিৎ বাবু, প্রদীপ্তর মতো ভালো লোক, তথাকথিত ভদ্র ছেলেদের সবারই খারাপ লাগে যাদের এলিজিবল ছিল না। চোর চিরিংবাজ না হলে প্রদীপ্ত ধন্যবাদ বলতে পারছো। কিন্তু দাদা তুমিও তো আমাদের টিকিটে এলিজিবল না। যন্ত্রণাটা নতুন সরকার আসার পরে সমস্যা হচ্ছে। না না, আমি বুঝতে পারছি যে দেখুন না বিষয়টা একটা জিনিস আপনাকে মানতে হবে, সেটা হচ্ছে যাদের, কারণ আমি কম্প্রোমাইজ করি আপনার কথা নয়, কিন্তু না, কিন্তু যন্ত্রণাটা হচ্ছে যে যারা, আরে দূর তোমার যন্ত্রণাকে বলছে, আমি বলছি সবার যন্ত্রণা হচ্ছে তোমায় দেখে। তার কারণ হচ্ছে যে যারা এখনো তৃণমূলকে ডিফেন্ড করছে,
তারা কিন্তু যোগ্য মূল্য পায়নি আমাদের মনে হচ্ছে, অথচ যারা পেলো তারা একটার পর একটা দল চলে যাচ্ছে, কেউ কেউ বিমানটায়, কেউ কিড স্ট্রিটে ইত্যাদি ইত্যাদি। তুমি পরিবারবাদ নিয়ে বললাম, সেই কনটেক্সটে ওই ভদ্রমহিলার পরিবারের মানে যে মারা গেছেন সঞ্জু তার পরিবারের কথা বললাম, এবং সেটা গত পরশু তারা বাড়ি ছাড়া হলে আমাদের তো কিছু করার নেই, তাদের তোমরা কেমন স্ট্রিটে না কালীঘাটে লুকিয়ে রেখেছো সেটা বলো। পরে হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা বলছিলাম ওনাকে, যে যারা বেসুরো কথাবার্তা বলছে, আপনি আমায় বললেন না, আমি যে এই উত্তরটা দিচ্ছি আপনাকে, যে আমি কিন্তু তাদের মতো এবং তাদের কারণের মতো আমি কিন্তু মানে কোনো রকম বেসুরো কথা বলছি না। আমি যেটা বলছি, আমি একদম পরিষ্কার কথা বলেছি যে কেন, কি কারণে আমি আজকে আমি এই বক্তব্যটা রাখছি। আরে আপনি জানেন না আমাদের আমাদেরকে বলতে, আমি কিন্তু ব্যক্তি বিষয় দেখে বলছি না, আমি বলতে যাচ্ছি সেই সময়কার সিস্টেমটাকে, আমি বলতে যাচ্ছি সেই সময়কার সিস্টেমটাকে। তার সাথে পশ্চিমবঙ্গের অনেক তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত যারা এতদিন ধরে মিছিল করতো, সমস্ত মানুষকে বলছি, ব্যক্তি আপনাকে বলছি না, যখন এই ঘটনাগুলো ঘটছিল আপনারা যদি তৃণমূলকে এখানে ডিপেন্ড না করতেন, সুশীল সমাজ যদি রাস্তায় নামতো, তাহলে এতটা বার বাড়তো না। আমি এই সমগ্র সমাজটাকে বলছি, ব্যক্তি আপনাকে বলছি না। আপনি একটা সিম্বল, আপনি একটা সিম্বল, যেহেতু আপনি স্টুডিওতে এসে ডিপেন্ড করেছেন, কিন্তু যারা ঘরে বসেছিল আমি তাদেরকে ওই কথা বলছি। প্রতিবাদ করতে দেওয়া হয়নি। আপনি মনে করবেন না যে আমি অন্তত আপনাদের দলে যোগদান করার জন্য, না না, প্রশ্নই নেই, প্রশ্নই নেই। আপনি যোগদান করবেন কি করবেন না, আমরা কোনো গ্রিনসিং কেন দিচ্ছি না। আপনি যতই বলুন, আপনি যতই বলুন, এখন আমাদের সিগন্যাল রেডি আছে, এখনো আমাদের সিগন্যাল রেডি আছে। দুঃখ আছে, সেই দুঃখটা হচ্ছে যে সেই আমি কবে থেকে প্রণয়দাকে দেখছি, আমি 18 সাল থেকে টিভি করছি এবং প্রণয়দাকে তখন থেকে দেখছি লড়াইটা দিয়ে যাচ্ছে এক নাগাড়ে। এখন দিচ্ছি, আগামী দিনেও দেবে, আগামী দিনেও দেবো। হঠাৎ করে 2021 সালে 130 জন চলে এলেন যারা তৃণমূল থেকে গেছেন, তাতে কি হয়েছে? গিয়ে বিজেপি টিকিট পেয়ে গেলেন, একদম হেলিকপ্টার করে নিয়ে চলে গেল, এরোপ্লেন করে নিয়ে চলে গেল। ফলে সেই জায়গায় প্রণয়দার দুঃখটা আমি বুঝতে পারছি। এই স্টুডিওতে বসে 2017 সাল থেকে এখানে বসে আমি অনেকের সাথে ডিবেট করেছি, যারা আজকে তখন বিরোধী দলে ছিল, কংগ্রেসে থাকতে পারে, তৃণমূল কংগ্রেসে থাকতে, আজকে হয়তো আমাদের দলের এমএলএ হয়েছে। আমি মনে করি একজন ডিবেটার হিসেবে এটাই আমার সাকসেস। যারা আমার টেবিলে বসে আমার দলের বিরুদ্ধে বলছিল, তারা আজকে আমার দলের এমএলএ হয়েছে। আমি বলছি ভারতীয় গণতন্ত্রে এবং পশ্চিমবঙ্গের গণতন্ত্রে, আমি বলছি এই যারা বিতর্ক করছেন, যারা গণতন্ত্রের ভয়েস, যারা টকিং হেডস, তারা একেবারে নিরাপদে এবং নির্ভয়ে কণ্ঠ ছাড়ুন। আমি বলছি গণতন্ত্রের মূল এসেন্সটা এটাই। আপনারা প্রত্যেকে জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু প্রশ্ন দিই, সেই প্রশ্নগুলো দ্রুত দেখে নিই। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একের পর এক বৈঠকেই ক্রমশ তলানিতে নামছে বিধায়কদের হাজিরার সংখ্যা। তৃণমূলের পরিষদীয় দলে বড় ভাঙন কি সির্ফ সময়ের অপেক্ষা? 96% মনে করছেন যে বড় ভাঙন সময়ের অপেক্ষা, 3% মানুষ তা মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সাংসদ, বিধায়ক থেকে কাউন্সিলর, তৃণমূলের ওপর থেকে নিচ অব্দি বিদ্রোহের সুর। কেউ বৈঠকে গড়াজিত থাকছেন, কেউ পদ ছাড়ছেন, কেউ প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তৃণমূলের রাশ কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ক্রমশ বেরিয়ে যাচ্ছে এমনটা মনে করছেন 81% লোক, বেরিয়ে যাচ্ছে না মনে করছেন 17%, বলতে চাননি 2%। দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার কি তৃণমূলের সই জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা? 85% মানুষ মনে করছেন সই জালিয়াতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, 14% মানুষ মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। সরাসরি মন্তব্যে আসবে অভ্র রায়চৌধুরী। তিনি বলছেন একটা রাজনৈতিক দলে কত রকম বেনিয়মের বাসা থাকতে পারে, তৃণমূলকে না দেখলে জানতাম না। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন প্রশ্ন করলে মাওবাদী আর সই জালিয়াতি ধরিয়ে দিলে দল থেকে বহিষ্কার। সুব্রত পাল লিখছেন স্বাক্ষর কাণ্ডে তৃণমূলের অন্দরের চৌর্যবৃত্তির অস্বস্তি প্রকাশ্যে চলে এলো। সুভাষ ঘোষ রাজা লিখছেন থার্ড পার্টির হাতে দলকে ইজারা দিয়ে মমতা অভিষেক 26-এ প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিলেন, আইপ্যাক তৃণমূলকে একেবারে প্যাক করে দিয়েছে। সৈকত বর্মন লিখছেন দলটা আর আদৌ কালীঘাট থেকে চলছে তো? ঠিক এইখান থেকে অবশ্যই আমার পরের ছোট্ট উপহার, যেটা হাসির রেশ রেখে থাকে, সেটা হচ্ছে অ্যানিমেশন। দেখুন, কালী পুজোর ঢের দেরি, কিন্তু আমার এখন শ্যামা সঙ্গীতের একটা লাইন মনে পড়ছে, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা।
এখন সখাদো সলিলে হাবুডুবু খেতে কেমন লাগে সেটা ভালো মতোই টের পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুন্ডামিকে স্বতঃস্ফূর্ত জনরোষের সার্টিফিকেট দেয়া হয়েছে গত 1.5 দশক ধরে, একবার নয় বারবার। এখন সেই তত্ত্ব বুমেরাং হয়ে যখন নিজেদের দিকে, নিজের দলের সতীর্থদের দিকে ফিরে আসে, তখন কি হয় সেটা সোনারপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আবার বলছি, যেটা হয়েছে সেটা আমরা সমর্থন করি না, নিন্দা করি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সুস্থতা কামনা করি। আসলে গাজোয়ারি জিনিসটাই জানে তো এইরকম, শাসকের চেয়ারে থাকলে অশান্তিকে ঢালাও সার্টিফিকেট, আর চেয়ার সরে গেলে তখনই কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। চলে পুড়ে যা কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।